শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের নিয়মিত সাপ্তাহিক আন্তর্জালিক সাহিত্য বাসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৫৭তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্বের অতিথি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক জ্যোতির্ময় নন্দী। জ্যোতির্ময় নন্দী চট্টগ্রামের মানুষ, জন্মেছেন চট্টগ্রাম শহরেই ১৯৫৬ সালে এবং তার পড়াশোনা ইংরেজি সাহিত্যে, জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতাকে। দীর্ঘদিন প্রচার মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, মুদ্রিত পত্রিকা, বৈদ্যুতিন মাধ্যম, টেলিভিশন চ্যানেল, নানা কিছুতে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করেছেন এবং এই মুহূর্তে বর্তমানে বলা যেতে পারে এক ধরনের স্বাধীন লেখালেখিতেই যুক্ত রেখেছেন নিজেকে। তিনি মূলত কবি, একেবারেই স্বভাব কবি বলতে যা বোঝায়, তিনি অবিরল ধারায় কবিতা রচনা করেন, প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু তিনি একটু প্রকাশ কুণ্ঠ। যত না লিখেছেন তার চেয়ে কম প্রকাশিত হয়েছে এবং যত না প্রকাশিত হয়েছে তার চেয়ে কম গ্রন্থিত হয়েছে। তবু এর মধ্যে কিছু কিছু বই আমরা তার কাছ থেকে পেয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিশু তুমি মাটির কাছে, আছে পান পাত্রে গুচ্ছিত রাত, তার একটা উল্লেখযোগ্য সাম্প্রতিক কাব্যগ্রন্থ হচ্ছে আমার কবিতা যেন থাকে দুধে ভাতে। এছাড়া শিশুদের জন্য একটি ব্যাকরণ ভিত্তিক গ্রন্থ রচনা করেছেন ছড়ায় ও ছন্দে যুক্তাক্ষরে ছড়াছড়ি নাম দিয়ে। আগেই বলেছি তিনি অনুবাদ করেন, প্রচুর অনুবাদ করেন তিনি, এবং অনেক ভাষা থেকে অনুবাদ করেন। ইংরেজি থেকে তো বটেই, ফরাসি থেকে করেন, সংস্কৃত ভাষায় তার সাংঘাতিক বুতপত্তি রয়েছে, সেই ভাষা থেকেও করেছেন, হিন্দি থেকে করেছেন, অনেক বই অনুবাদ করেছেন, এখনো সব গ্রন্থাকার পায়নি। তবু এরই মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ তার রয়েছে, যেমন জোসেফ কনরাডের সে বিখ্যাত ধ্রুপদী গ্রন্থ হার্ট অফ ডার্কনেস এর বাংলা তিনি করেছেন, অন্ধকারের অন্তঃস্থল। তিনি কিছু উর্দু গল্প অনুবাদ করেছেন উর্দু ওয়ালি নামে, কিছু জাপানি সাহিত্যের অনুবাদ করেছেন হ্যাকুনিন ইসু নামে। তার আরো একটি গ্রন্থ রয়েছে বিখ্যাত খুবই জনপ্রিয় লেখক পাওলো কোয়েলহোর আলকেমিস্ট। তো দেখা যাচ্ছে তার বিচিত্র ধরনের কাজ, কিন্তু এর বাইরেও তার অনেক অনুবাদ রয়েছে যেগুলো আমরা মনে করি গ্রন্থাকারে প্রকাশিত হওয়া দরকার। তো আজকে আমরা এই এমনই একজন গুরুত্বপূর্ণ বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী জ্যোতির্ময় নন্দীর সঙ্গে কথা বলবো, তার সাহিত্য জীবন নিয়ে, তার সাহিত্য ভাবনা, তার সাহিত্য স্বপ্ন ইত্যাদি নিয়ে আর কি। তো আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আসার জন্য, এবং তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছে আমাদের এই আন্তর্জালিক মঞ্চে। জ্যোতির্ময় নন্দী। অনেক ধন্যবাদ খুরশেদ ভাই। আমি আলম খুরশেদ আমার বন্ধু, তাও প্রায় বন্ধুত্বের বয়স বোধহয় পরিচিতি এবং বন্ধুত্বের বয়স বোধহয় প্রায় 40 বছর হয়ে গেল, নট লেস দেন। তখন দুজনেই কাঁচা ছিলাম, এখন দুজনেই ঝুমু হয়েছি। এবং এর মাঝখানে আলম খুরশেদ দীর্ঘদিন বাইরে ছিলেন। সে ছিল বৃত্তের বাইরে, আমি বৃত্তের ভেতরে। একজন ছিল যে ডার্ক, ওটাকে কি বলে যেন, ব্ল্যাক হোলের পরিধির বাইরে এক আলোর পরিধিতে, আমি ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে গিয়েছিলাম। তো বলে যে ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে গেলে আর বেরোতে পারে না, কিন্তু শেষে হকিংস আবার নিজেই স্বীকার করে গেছেন যে না, ব্ল্যাক হোল থেকে বোধহয় কিছু কিছু আলো বোধহয় বেরিয়ে আসতে পারে, কিছু কিছু আলো একদম শেষ দিকে বলে গেছে। তো এটা প্রমাণিত করে ব্ল্যাক হোল থেকে আমি বেরিয়ে এসে দেখি ততদিনে খুরশেদ জমিয়ে বসেছেন তার প্রাঙ্গণে, ওই বিশদ বাংলার প্রাঙ্গণে। ওই সময়ে আমার বোধহয় প্রথম বেরিয়েছিল পানপাত্রে গুচ্ছিত রাত্রি বইটা। এই বইটার কোনো সাড়া নাই, শব্দ নাই, কেউ কোনো এটার একটা সমালোচনা করেনি, তেমন বলার মতো বিক্রিও হয়নি। কিন্তু আলম খুরশেদ ঠিকই খেয়াল করেছেন। উনি আমাকে এটা বেরোনোর পর ওনার ওখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং ওখানে আমার সবচেয়ে আনন্দের এবং একটা দারুণ স্মৃতি যে আমার বাবা মা, আমার বোন এবং আমার সারা পরিবার ওখানে উপস্থিত ছিল। এবং আমার বাবাকে আমি জীবনে কোনো শান্তি দিতে পারিনি। কবি ছেলে কি করে শান্তি? কবিরা শালা কাউকে শান্তি দেয় না। আমি তো দেখলাম তো কবিরা হচ্ছে সব অশান্তির মাঝখানে, এরা অলওয়েজ ক্রিয়েট সাম। একদম সবচেয়ে যে ঘরোয়া কবি, আমরা যদি সুধীন্দ্রনাথ দত্ত আর রাজেশ্বরী দত্তের দাম্পত্য জীবন নিয়ে
কিছু ইয়ে করি, দেখা যাবে যে এই অবস্থা। সুভাষ মুখার্জিকে কিভাবে গীতা মুখার্জি টিকিয়ে রেখেছে এগুলো বলতে গেলে, এগুলো নিয়ে আমাকে কিছুদিন আগে, ওর নাম কি সোহেল অমিতাভ, একটা বই তার ব্যক্তিগত ইয়ে থেকে একটা বই আমাকে এডিট করতে দিয়েছিল ভাষা টাষা। তো সুভাষ মুখার্জির সাথে সোহেল অমিতাভের অনেক ব্যক্তিগত সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল, প্রায় পারিবারিক সদস্যের মতো। তো যে সমস্ত তথ্য আমি বেরিয়ে এলো কবির ব্যক্তিগত জীবনের, আমি একদম না না, আজকে আমরা আপনার জীবনের কথাই শুনতে চাই। আচ্ছা, না সেটাই, ফাঁকে নিশ্চয়ই আমরা অন্য প্রসঙ্গ যাবো আর কি। তো আমরা শুরু করতে চাই যেভাবে আমরা শুরু করি আসলে আপনার সূচনা পর্বের গল্পটা, যে আপনি কিভাবে। আপনার গল্পটা তো শেষ হলো না। না, আপনার আমার কাছে কেন আমি কৃতজ্ঞ। এই যে বাবাকে আপনি বাবা বলেছিলেন যে বাবার একটা আশা হয়েছিল যে আমি বোধহয় কিছু লেখালেখি করতে পারবো এবং সুধী সমাজের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। বাবা আমাকে একটা বিশাল আস্থা দিয়েছিলেন, এই জন্য আমি আজকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেজন্য আপনি বলাতেই আমি আমার কোন ছেড়ে আমি এখন আসলে জীবনযাপন করি পুনর্বেগের মতো। ঢাকাতে জীবনযাপনও ভয়াবহ, বাইরে যাওয়া, কারোর সাথে যোগাযোগ রক্ষা করা এটা একটা দুরূহ ব্যাপার। এখানকার যে পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য যা অবস্থা, এগুলো আর বলার মতো না। তো আপনি টেনে আনলেন আমাকে, এই জন্য, এই শুধু আপনার ওই জন্যই সারা দেয়া যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এটা একটা ব্যাপার। অনেক ধন্যবাদ। সেই সন্ধ্যাটার কথা আমার এখনো মনে আছে। আসলে সত্যি খুব আন্তরিক একটি খুব হার্দ একটা সন্ধ্যা ছিল, যেটা আমরা এই নাগরিক জীবনে খুব একটা পাই না। সবাই যে যান্ত্রিকতায় এমন আচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, সেটা একটা ছিল খুবই আন্তরিক, উষ্ণ, খুব হৃদয় বেত্তায় পরিপূর্ণ একটা সন্ধ্যা ছিল। যাই হোক, এবার আমরা আপনার কথা শুনতে চাই। আপনি কিভাবে ভাষার প্রেমে পড়লেন, সাহিত্যের প্রেমে পড়লেন, বইয়ের প্রেমে, লেখালেখির প্রেমে, কিভাবে আপনার সেই সূচনা পর্বটা আপনি ধীরে ধীরে এই জগতের সঙ্গে যুক্ত হলেন এবং এই জগতের সঙ্গে নিজের কাঠছড়াটাকে বেঁধে নিলেন আজীবন আর কি। আপনার সেই গোড়ার গল্পটা একটু শোনান আমাদের। এটা হওয়ার কোনো কথা ছিল না। আমি ওরা ছিল যে আমি প্রথাগত লাইনে কোনো একটা টেকনিক্যাল, আইদার মেডিকেলটা বেশি প্রেফারেবল ছিল, তাহলে ইঞ্জিনিয়ারিং বা এরকম একটা কোনো কিছু করবো, যা হয় আমি বাড়ির বড় ছেলে, পরিবারের দায়িত্ব নেবো, তো এসব আশা করেছিল। কিন্তু আমি কেন যে সব ছেড়ে ছুড়ে কবিতার জগৎ, এটার পেছনে 1971-এর স্বাধীনতা সংগ্রাম একটা বড় ভূমিকা। এরপরে আমাদের চেতনার যে একটা নতুন, আমরা যে পাকিস্তান আমলে আমরা বড় হয়ে উঠেছি, আমাদের কৈশোর কেটেছে পাকিস্তান আমলে, একটা অবরুদ্ধ অবস্থা। 65-র যুদ্ধের পর আরো অবরুদ্ধ হয়ে পড়লো ভারতীয় সাহিত্য, ভারতীয় চলচ্চিত্র, এগুলো সব আসা বন্ধ হয়ে গেল, রেকর্ড কিছুই আসতো না, আমরা একদম বিচ্ছিন্ন হয়ে পড়লাম। এখানে তার প্যারালাল ভাবে কিছু ঈদকেন্দ্রিক সাহিত্য বা গড়ে তোলার চেষ্টা করা হলো বটে, কিন্তু সেটা তো কয়েকশো বছরের না, অন্তত 150 বছর ধরে গড়ে ওঠা কলকাতার, যে 200 বছর ধরে গড়ে ওঠা কলকাতাতে ওটার সাথে তো দাঁড়াতে পারে না, তাই না? আমরা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে পড়লাম। তো স্বাধীনতার পর সব দরজা যেন খুলে গেল। একটা বিশাল চট্টগ্রাম থেকে একটা বিরাট তরুণ সমাজ উঠে এলো, যারা সবাই লেখালেখি করে এবং বিশ্ববিদ্যালয়ে এরাই নায়ক, চট্টগ্রাম কলেজে এরা নায়ক, নগরীর বিভিন্ন সমাজের মধ্যে এরা নায়ক। এটা তখন একটা উদ্দীপনা। এখন তখন আপনার ইয়ের সূত্রপাত হচ্ছে, এই যে আপনার গ্রুপ থিয়েটার আন্দোলনের সূত্রপাত হচ্ছে। এই গ্রুপ থিয়েটারের সাথে যারা জড়িত ছিল, তারাই জড়িত ছিল, কিছু অংশ জড়িত ছিল কবিতার সাথে, তারাই আবার জড়িত ছিল আপনার আর্ট কলেজের যে আপনার যে ছাত্রছাত্রীদের মধ্যে। আপনার মেডিকেল কলেজের প্রচুর ছাত্র আমাদের সঙ্গে জড়িত ছিল। এর মধ্যে একটা বিরাট সাংস্কৃতিক, একটা সাহিত্যিক একটা উদ্দীপনা। এই উদ্দীপনার তোরে আমি ভেসে গেলাম। যে আমাকে, এর পেছনে আরেকটা কারণ হয়েছে, ছোটবেলা থেকে আমি কিন্তু পড়ুয়া ছিলাম, পড়ার বই যত না পড়তাম, মানে লোকে বলে না ওই যে কাগজ বা ঠোঙা কুড়িয়ে পর্যন্ত পড়া, আশেপাশের কোনো লাইব্রেরি, আশেপাশের কোনো প্রতিবেশী, আমাদের নিজেদের ঘরে একটা বড় এবং সমৃদ্ধ পারিবারিক পাঠাগার ছিল, সেটার আদ্যপান্ত 4 পুরুষ 5 পুরুষ ধরে গড়ে ওঠা। এই লাইব্রেরি সম্পর্কে আমি একটা বলতে চাই। এই লাইব্রেরির মধ্যে 3-4 পুরুষের মনন, চিন্তন, তাদের সাহিত্য চেতনা, রুচির একটা পরিচয় ছিল। ওর মধ্যে আমার প্রপিতামহের কেনা বা বৃদ্ধ প্রপিতামহের কেনা বইপত্র, তারপর আপনার পিতামহের কেনা কোন ধরনের বইপত্র, পিতার কেনা কোন ধরনের বইপত্র,
তারপর আমাদের হাতে কোন ধরনের বইপত্র এসছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ওই পারিবারিক লাইব্রেরিতে 1930 পরেরকার সাহিত্য, বিশেষ করে কবিতা, যে বুদ্ধদেব বসু, এই আপনার এই সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, এরা আমার এই এদের কোনো জায়গা ছিল না, ওরা ওরা ছিলেন না। এটা আমার পক্ষে কৈশোর পর্যন্ত খুব মঙ্গল হয়েছিল। এখানে যে সাহিত্যটা ছিল সেটা হচ্ছে অত্যন্ত পজিটিভ, এবং সেটা মানুষকে সবসময় একটা ইয়ের দিকে নিয়ে যায়। এখানে কিন্তু 30-এর পরে গদ্য যারা লিখেছেন তাদের অনেকের লেখা ছিল, অসিত কুমার সেনগুপ্ত বা থেকে শুরু করে আমাদের বহুল প্রচলিত নিহারঞ্জন রায় বা ফাল্গুন মুখার্জিও ছিল, বা ধরেন গিয়ে এই প্রচুর বিদেশি অনুবাদ ছিল আপনার মারিয়া রিমার্কের অল দ্য কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, কিংবা জন স্টেইনবেকের মুনিস ডাউন, এগুলো যেগুলো আমার মনে করছে আর পার্লেসবাকের গুডার, তারপরে আপনার নেহেরু, আপনার ডিসকভারি অফ ইন্ডিয়া, বা গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, বা ইন্দিরা গান্ধী, ওই জওহরলাল নেহেরু লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার, ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সংকলন, বা এই নবীন চন্দ্র সেনের পুরো গ্রন্থাবলী অনেক ছিল। আর ছিল পূর্ণ প্রবাসী ভারতবর্ষ, বসুমতী, বিচিত্রা, বুঝলেন? এগুলো তো আপনি বুঝতে পারছেন, এগুলো মানে সুবর্ণ ভান্ডার। এগুলো তো সারাত সার, ওই সময়কার সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তির একটা সারাত সার ছিল, সারাত সার ছিল। তো এগুলো একদম এই সঙ্গে যুক্ত হয়েছিল আপনার আগেকার পুঁথিপত্র, যেমন এই জেনারেশন এখনকার ঠাকুমারা দাদিরা পুঁথি পড়েন না। আমাদের ঠাকুমাদের আমরা দেখেছি দুপুরবেলা পুঁথি পাঠটা অবশ্যই কাশী কৃত্তিবাসের রামায়ণ বা কাশিরাম দাসের মহাভারত নামিয়ে পড়ানো হতো। তারপর মনসা পুজোর সময় সারা মাস ধরে ওই আপনার 22 কবির সেই মনসামঙ্গল, আপনার 22 কবির পুঁথি বলে পরিচিত আমাদের এখানে, মায়ের 22 কবির মনসা পুঁথি হিসেবে চট্টগ্রাম অঞ্চলে পরিচিত। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি কথাটা জানিয়ে রাখি, আমাদের চট্টগ্রাম অঞ্চলে মনসা পূজাটা একটু, যেহেতু এটা পাহাড় জঙ্গলের জায়গা ছিল, সাপের খুবই উপদ্রব ছিল, তাই একটা বৃহত্তর আঙ্গিকে করা হয়। অনেকেই বলে যেটা হিন্দুদের কুরবানি সাথে তুলনা করা হয়, এরকম ধুমধামের দিক থেকে। এক মাস ধরে এটা ঘট বসে, এক মাস ধরে এটা ঘটের অর্চনা করা হয়, এবং মাসের শেষ দিন, মানে শ্রাবণ মাসের শেষ দিন সাড়ম্বরে একদম ষোড়শ উপচারের পুজো করে বলি দিয়ে ওই ঘট বিসর্জন দেওয়া হয়, প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তো ওই উপলক্ষে এক মাস ধরে ওই 22 কবির রামায়ণটা, সেটা সম্ভবত 606 পৃষ্ঠার একটা বৃহৎ, এটা রামায়ণ বলছি আপনার মনসা পুঁথি, হ্যাঁ, এটা পাঠ করা হতো। এটা আছে, এই রামায়ণ মহাভারত আছে আপনার। শুনুন, আমার মানুষের জীবন এক বিচিত্র জীবন। আমাদের যে জীবন কেটেছে, আমি এই মা বাবার সাথে শহরে থাকতাম না, আমি ঠাকুমার সাথে শহরে থাকতে বাধ্য হয়েছি, কারণ আমার ঠাকুমা আমাকে ছাড়ার পাত্র না। গ্রামে থাকতেন আপনি? আমি 12 বছর ঠাকুমার সঙ্গে থাকতাম। ওখানে আমার খুল্ল প্রপিতামহ ছিলেন। খুল্ল প্রপিতামহ হচ্ছে আমার প্রপিতামহের ছোট ভাই। উনি আবার হচ্ছেন সম্পর্কে সূর্য সেনের, আমাদের বিপ্লবী সূর্য সেনের পিসেমশাই। উনি খুব বৃদ্ধ ভদ্রলোক ছিলেন। ওনার মুখে আমরা সূর্য সেনের গল্প বইপত্রে পড়ার আগে ওনার মুখ থেকেই আমরা সব ডিটেলস অনেক ছোটবেলা একদম গল্পচ্ছলে শুনতাম। তারপর ওনার মুখে রামায়ণ মহাভারতের গল্প, বাল্য শিক্ষার পাঠটা ওনার হাতে হয়েছে। শুনুন, বাল্য শিক্ষা, আজকে আমি একটা কথা এখানে আবার বলতে চাই, আপনারা অনেকেই বলে আবার ভুলে যায়, বাল্য শিক্ষা যে একবার পড়েছে ঠিক মতো, রামসুন্দর বসাকের বাল্য শিক্ষা, সে বাংলা বানান আর ভুল করবে না। এবং আমাকে বাল্য শিক্ষা পড়ানো হয়েছে প্রত্যেকটা শব্দের একদম ডিটেলস অর্থ সহ। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, খরতর বড়সর হত দশ বদন, খগচর নগধর ফণধর শয়ন, জগদঘ মপহর কমলজ না, জগদঘ মপহর ভব ভয় সমন, পরপদ লয় কর কমলজ। এটা আসলে একটা বিষ্ণু স্তব, বুঝতে পেরেছেন? এটা আকার ছাড়া 4 অক্ষরের বাংলা শব্দ দেখাতে গিয়ে
এই ছড়াটা নির্মাণ করা হয়েছে। হ্যাঁ। থরথর বড়সড় মানে এটা বৃন্দাবনের একটা গল্প, হুম। প্রবল বৃষ্টিতে হ্যাঁ, হ্যাঁ। ওই আচ্ছা। না, এইসব গল্প শুনতে গেলে দিন ফুরিয়ে যাবে, ফুরোবে না। মুহূর্তে চোখের পলকে। আমরা তবু আমাদের কিছু আনুষ্ঠানিকতা গুলো আছে যুদ্ধ সম্ভব, আমরা এগিয়ে আচ্ছা, নিয়ে যা। তো বোঝা গেল এই যে এই আপনার একটা পাঠের একটা এই পরিমণ্ডল ছিল ছিল, পারিবারিক একটা আবহ ছিল, ছিল এবং হ্যাঁ, সব 71-এর মিলিয়ে, স্বাধীনতা হ্যাঁ, যুদ্ধ আর পরবর্তী স্বাধীনতার অবস্থার পরে আপনার ভিতরে একটা হ্যাঁ, জাগরণ হ্যাঁ, ঘটিয়েছে, সাহিত্যিক জাগরণ। ঘটিয়ে গেল, একটা ট্র্যাক চেঞ্জ করে হ্যাঁ, দিলাম। তো এরপর তো হ্যাঁ, বইপত্র ধীরে ধীরে বেরোনো শুরু করলো, যদিও না না, আপনার তা লেখার, করেনি। না, অনেক আমার দেরিতে হয়েছে, অনেক আমি জানি দেরিতে শুরু অনেক হয়েছে। দেরিতে হ্যাঁ, হয়েছে, অনেক। এবং যতখানি উচিত ছিল ততখানি এখনো হয়নি, অনেক হয়তো বা অগ্রন্থিত রয়ে গেছে। তো আপনার এই প্রকাশিত লেখক জীবনের কিছু কথা বলেন, কখন প্রথম বইটা বেরোলো, তার প্রক্রিয়াটা কি ছিল, এরপর আপনার বিবেচনায় কোন কোন উল্লেখযোগ্য কাজগুলো প্রকাশিত হয়েছে, এখনো কি কি আচ্ছা, কাজ আপনি করে যাচ্ছেন, রয়ে গেছে, এখনো হয়নি, একটু সামগ্রিক একটা যদি বিবরণী আপনি আমাদেরকে দিতে পারতেন আপনার সাহিত্য কবিতাকে কর্মসমূহের। ধন্যবাদ খুরশেদ। এই কবিতা লিখছি সেটা ঠিক আছে, কিন্তু কবিতাকে সিরিয়াসলি নেওয়াটা শুরু হলো এই 1900 সম্ভবত 79 না 80-র দিকে, এই এই অচিরা, ফুলকিতে হ্যাঁ, অচিরা পাঠচক্র, আমাদের মোমেন ভাই, আবু মোমেন ইয়ে শুরু করেন, অচিরা পাঠচক্র যেটা আর কি, হ্যাঁ। পাঠচক্র শুরু করেন। আমরা হ্যাঁ। সবাই, আমরা কয়েকজন ওখানে বসতে শুরু করি। ওইখানে কবিতাকে নিয়ে আমাদের একটা মানে কবিতাকে সিরিয়াসলি নেওয়া, এখানে শুধু কবিতা পারতো না, প্রত্যেকটা কবিতা নিয়ে অনুকল্প আলোচনা করা হতো, সেটা সমস্ত ইয়ে করা হতো। এটার জন্য আমরা সারা সপ্তাহ উদ্গ্রীব হয়ে থাকতাম। আমরা সপ্তাহে একদিন বুঝতাম বটে, কিন্তু আমাদের সারা সপ্তাহ একটা মানসিক ভেতর ভেতরে প্রস্তুতি চলতো। আমরা নানা রকম নতুন নতুন লেখা তৈরি করতাম ওখানে শুধু পড়ে শোনাবার জন্য। তারপর হতো কি, ওখান থেকে আবার বাছাই করা লেখা নিয়ে এক একটা সংকলন বেরোতো অচিরা পরবর্তী সময়ে, এবং এগুলো যথেষ্ট সাড়া জাগিয়েছে। পরবর্তীকালে এখান থেকে কবিতা নিয়ে আবার দ্রৌপদীর প্রেমিকেরা বলে এই 2 দফায়, প্রথমবার ছিল দ্রৌপদীর প্রেমিকেরা, 5 জন মিলে করেছিলাম। তারপর ছিল দ্রৌপদীর প্রেমিকেরা ও অন্য একজন শুক্লাদি শুদ্ধ হয়েছিল, শুক্লা সেন, শুক্লা ইফতেখার এখন। তো এইসব যুক্ত হয়েছিল। এইসব মিলে মানে তোমাকে যেন আস্তে আস্তে ঠেলে ওই জগৎটাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং বিশ্বাস করবেন না খুশি, পরবর্তী কবিতার বই হয়তো আলোচনা করেনি, তখন আমরা কিন্তু একটা বিস্ফোরণের মতো হয়েছিল। দ্রৌপদীর প্রেমিকেরা যখন বেরোলো, আজাদির মতো ব্লান্ট পত্রিকা, আই এম সরি টু সে, বহু রেসপেক্ট, পুরো একটা পাতা দিয়ে দিলেন অরুণদা, পুরো একটা পাতা দিয়ে দিলেন যে শুধু বইটা রিভিউর জন্য। ধরে ধরে প্রত্যেকের আলাদা আলাদা করে একটা পৃষ্ঠা দিয়ে আলোচনা করলেন। এসব নানান দিকে মিলে এই কবিতার জগতে চলে এলাম। তারপর হলো কি, শুনুন, বদলের আমাকে ব্যক্তিগতভাবে খুবই প্রভাবিত করেছে। বদলের কবিতা, বদলের জীবনযাত্রা, একজন কবি, এই যে বিষণ্ণ মানুষের চিন্তাটা মাথার মধ্যে ঢুকলো। আর তখন কি জানেন তো, তখন বিটলসের যুগ, তখন গিন্সবার্গের যুগ, আপনার তখন হিপিদের যুগ, আমাদের যখন কৈশোর তারুণ্য। আমি একটা একটা আবর্তে জড়িয়ে গেলাম। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সময়টাই রে ভাই ওরকম ছিল, সময়টা ওরকম ছিল, সময়টা ওরকম। প্লে বয়ের মালিকের কন্যা আত্মহত্যা করছে, হিপিদের সাথে আমাদের প্রায়ই মোলাকাত হতো। আমরা এখানে বসে আড্ডা দিতাম সিহিল পাহাড়ে, এই যে আপনার ওই যে সিডিএ বিল্ডিং আছে কোতোয়ালের মোড়ে, তখন ওটা নির্মাণ হয়নি, ওখানে খোলা পার্ক, ওখানে বসে আড্ডা দিতাম। মানে কলকে টানা হতো, হিপি আসতো, হিপিনিরা আসতো ফ্রান্স থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, সব মিলিয়ে টিলিয়ে বুঝলেন আমি একটা করলাম। তো অনেকেই যারা বুদ্ধিমান তারা আস্তে করে কাপড় একটু ভেজার আগেই বাপু সামনে সঙ্গে পারে উঠে গেছে। না, সেটা আমি জানি, কিন্তু এরপর যে বই তো প্রকাশিত হলো, প্রথম বইটা প্রকাশের বই স্মৃতি করেন, অন্য বইগুলো নিয়ে একটু আলোচনা করেন, অনুবাদে কিভাবে গেলেন, মোটমাট আপনার বইগুলো সম্পর্কে একটু জাস্ট সংক্ষেপে পরিচিত। বই সম্পর্কে প্রথম বইটা, আমার বই বের করার পেছনে আমার যত না উদ্যোগ, তার চেয়ে বেশি উদ্যোগ আমার বিভিন্ন। সে একবার ধরুন প্রকাশককে বই দিয়ে এসছে, যেমন ধরুন বলাকা প্রকাশনের জামালউদ্দিনকে বই দিয়েছে, জামাল ভাই বইটা বের করে দেবেন। আমার হাতে দেয়নি, কারণ আমাকে দিলে এটা ভিন্ন গন্তব্যে চলে যেতে পারে। উনি দিয়ে বেরিয়ে আসার পরে আমি জামাল ভাইকে গিয়ে বললাম যে জামাল ভাই, ওখান থেকে আপনি 5% আমাকে দিয়ে দিন, না দিলে কিন্তু আমি বুঝাবো, আমি আপনাকে পাণ্ডুলিপি করবো না, আপনার কাজটা। বলছে দেখুন আমি বৌদির কাছ থেকে কথা দিয়েছি। বলছি ঠিক আছে, আপনি এইভাবে করে করে সে আমার বই বের করেছে। প্রথম বইটা বের করলো না, প্রথম বইটা জামাল ভাই বের করতে পারেননি, প্রথম বইটা বের করলো অ্যাড কমিউনিকেশনের দীপক দত্ত।
পান পাত্রে গচ্ছিত রাত্রি, যেটা আপনি আমাকে হ্যাঁ। ইয়ে করলেন, হুম। তখন অনেক দেরি, তখন আমি অনেকটা বলতে গেলে প্রৌঢ়ের দলে। হ্যাঁ, ওই হ্যাঁ, ওই বই যখন সেটার কথা 2007 কি 8 এর দিকে বোধহয় এটা বেরিয়েছে। আটের হুম, দিকে বোধহয়, হুম, হুম, না হুম। 7-8-এর দিকে না, এটা বোধহয় বেরিয়েছে 5 না 6-এর দিকে। আচ্ছা, 6 তারপরে হবে। হুম, হুম, তারপরে সাথে আমার ছেলেটা মারা গেল, একটা বাচ্চা মারা গেল, এটা একটা স্যাড ঘটনা। আর শিশু অনেকেরই মরে, কিন্তু যে আগুনের মধ্যে দিয়ে যায় সেই আগুনকে হুম, মানে জানে আর কি। তবু আসি বিষে ধ্বংসিনী যারে, হুম। এই অবস্থা। আচ্ছা, আমি হুম, খুবই আহত হয়েছিলাম, খুবই দুঃখ পেয়েছিলাম। আরেকটা বই করলাম, এটা করলেন জামালউদ্দিন সাহেব, এই শিশু তুমি মাটির মাটির কাছে। কাছে। আমার কবিতাতে বের করতে আগ্রহ ছিল, বের করার পর বইগুলো নিয়েও আমার অনেক অবহেলা আছে। 3টে কবিতার বইয়ের আমি কোনো রকম যত্ন নিইনি। তারপর আমি ঢাকায় চলে আসার পর অশোক চৌধুরী বললো যে দাদা আরেকটা বই বের করেন। আমাদের বৈশাখীর যে বার্তা বৈশাখ। প্রধান আচ্ছা, বৈশাখীর, আচ্ছা, ওই আচ্ছা। বৈশাখীর তখন আমি চা নিয়ে এসে আমার খুব হুম, স্নেহ করে আমাকে, তেমন বললো দাদা আপনার বই বের করে না, আমি এটা ইয়ে করছি, ব্যবস্থা হুম। করছি। সে আবার ইয়ে করে এখান থেকে, এটার নাম কি ছিল, অন্যমুখ প্রকাশনী থেকে আমার এই কবিতা যেন থাকে দুধে ভাতে। আমার কবিতা যেন থাকে দুটো কথাটা বেরোলো। বেরোনোর পর এখন কথা হচ্ছে খুরশেদ, আপনি যেটা বলেছিলেন, কবিতা আমি মানে চাইলে যে প্রত্যেকদিন হয়তো চাইলে প্রত্যেকদিন 2-4টেও লেখা যায়, কিন্তু সে তো আর লেখা হয় না। অত বেশি লেখা ভালোও না, হুম, ইয়ে হয়ে যায়, বেশি জুলো হয়ে যায়, পাংশে হয়ে যায়। তো হুম। কিন্তু সেই অনুপাতে বই আর ইদানিং কালের মধ্যে আমার কবিতা যেন থাকে দুধে ভাতে বেরিয়েছিল বোধহয় 2016 না 17-র দিকে, এরপর আর কোনো বেরোয়নি। এর মাঝখানে অন্য বই কিছু অনুবাদ বেরিয়েছে, হুম। অন্য বই বেরিয়েছে। তো আচ্ছা। আরো কিছু অনুবাদের বই কাজ চলছে। না, তো কবিতার কথা যেহেতু উঠলো, কবিতা নিয়ে খানিকটা কথা বলি, কারণ আমার কাছে এবং আমাদের অনেকের কাছে আপনি মূলত কবি, আদ্যবান্ত আপাদাবাস্তব একজন কবি, কবির জীবনী যাপন করেছেন। তো কবিতার কাছে আপনার আসলে আরাধ্য কি ছিল, কি হ্যাঁ, চেয়েছিলেন কবিতার কাছ এটা থেকে? একটা ব্যাপার, এটা একটা এবং ব্যাপার। আপনার কবিতা, আরো অনেকেই তো কবিতা লেখে, আপনার কবিতা কি সবাই অন্য অনেকে লিখছে, অন্যদের চাইতে আপনি কোন কোন দিক কিসে থেকে আলাদা আলাদা করছে। করেন, স্বতন্ত্র করেন, বা এখনো আপনার সামগ্রিকভাবে আপনার যে কাব্যচিন্তা যেটা, সেটাও যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নিতেন আর কি, আপনার ব্যক্তিগত পরিসর থেকে। কবিতা, এই সত্যি কথা বলতে কি, কবিতা আমি দেশ বিদেশের নানান জনের কবিতা যদ্দূর সম্ভব হয় পড়েছি, আচ্ছা। যদ্দূর অনেক অনেক অনুবাদ করেছি। এর মধ্যে নাই যে মানে তামিল, মালায়ালাম, বার্মিজ থেকে শুরু করে, সিংহলি থেকে শুরু করে খ্যাত অখ্যাত ভাষা, লাটভীয়, যুগোস্লাভীয়, রোমানীয়, কি নাম বলে, এই আপনার ইংরেজি তো আছেই, ফরাসি, স্পেনিশ, সব ভাষা কি আমি জানি না। তবে এখন গুগল ট্রান্সলেটের কল্যাণে আমাদের কাজ অনেকটা সুযোগ, অনেক অনেক সোজা হয়ে গেছে। আমি যখন কাজ শুরু করি তখন তো আমাদের হাতে বলতে গেলে কিছুই ছিল না, উই ডান এভরিথিং ম্যানুয়ালি। একটা ভালো ডিকশনারি পর্যন্ত ছিল অনেক কষ্ট করে করতে হতো। এখন সেই তুলনায় আমাদের প্রযুক্তি অনেক সাহায্য সহযোগিতা দিচ্ছে। যে কোনো একটা নামের উচ্চারণ, ধরুন একটা লাটভিয়ান কবি, হ্যাঁ। ইংরেজিতে একটা উচ্চারণ, লাটভিয়াতে ওদের ভাষাতে আরেকটা উচ্চারণ। না, না, সেটা আমি জানি, আমার কিন্তু আপনার হ্যাঁ, কবিতার ক্ষেত্রে বলছিলেন যে কবিতার কাছ থেকে আপনার আপনার সাধনাটা কি, আপনার কাব্য আচ্ছা, চিন্তাটা, কাব্য ভাবনাটা কি হ্যাঁ, আসলে? হ্যাঁ, কোন পড়েছি, দিক থেকে কিন্তু স্বতন্ত্র একটু হ্যাঁ, যদি তারপর বলতেন। হ্যাঁ। তারপর আছে কবিতার দর্শন। কবিতার পেছনে তার প্রচুর দর্শন আছে, এর হুম। মধ্যে সারিয়ালিজম, গথিজম, ফকিজম, হ্যান্ডিজম, ফ্যামিজম, বহু কিছু রয়েছে। এগুলো সম্পর্কে আমি কিছু কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছি, আচ্ছা। এদের একসময় অনুসরণেরও চেষ্টা করেছি, ওকে। অনুকরণের চেষ্টা করেছি। হুম, হুম। এবং আপনি আমার যদি পুরনো কবিতা দেখেন, তাদের বাক্যরীতি, তারপর একসময় বুঝলাম যে এগুলো আসলে আমি কি করছি, আচ্ছা। এগুলো কি আমার পাঠকের হাতে ঠিক মতো পৌঁছচ্ছে, হয়তো আমার পাণ্ডিত্যের প্রকাশ ঘটছে, হুম, হয়তো আমার সীমিত কিছু কবি বন্ধুরা হয়তো কিছু উপলব্ধি করতে পারছেন। হুম, কিন্তু চিরায়তের আমি খেয়াল করে দেখলাম যে মানুষ কোন কবিতা মনে রাখে। আমি দেখলাম যে মানুষ যে কবিতাগুলো একটা সম্পূর্ণ ক্রিয়েশন হয়ে উঠেছে সেগুলো মনে রাখে। যে কবিতাগুলো মনে হয় যেন কবির হৃদয় থেকে একটা স্বতঃস্ফূর্ত একটা প্রবাহের মতো বেরিয়ে এসছে, সেটা আরেক পাঠকের মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে এমন ভাবে ঢুকে যায়, সেটা তার দিকটা পারে না। তার নানা রকম উদাহরণ আছে, তার ক্লাসিক উদাহরণ আছে, তার সরল পয়ার একদম সাধারণ উদাহরণ আছে, তার লোকজ উদাহরণ আছে, কিন্তু আমরা মনে রাখার সময় সেই কবিতাগুলোকেই মনে রাখি। বাকি কবিতাগুলোকে আমরা পড়ি, জ্ঞানের হাততালি দিই, কিন্তু ভুলে যাই। সুরেন্দ্রনাথ দত্তের সবচেয়ে পাঠযোগ্য, সবচেয়ে বোধগম্য পংক্তিগুলোকে আমরা মনে রাখি, বাকি সব বিস্মৃত। বিষ্ণুদেও তাই, বাকিরাও তাই।
আমরা এই এই আপনার ইয়েকে আল মাহমুদকে যত সহজে আমরা কোট করে দিতে পারবো, তত সহজে আমরা অন্যান্য কবিকে কোট করতে আমাদের অসুবিধা হবে। রবীন্দ্রনাথের আমরা সেসব কবিতাকে আমরা মনে রেখেছি যেগুলো ওভাবেই চলে এসছে প্রবাহে, যে যে যেমন ধরুন উদাহরণ দিয়ে সোনার তরী। আপনার কবিতায় তাহলে আপনি আমার এখন মনে হয়েছে, শেষ পর্যন্ত আমার মনে হয়েছে যে আমাদের জ্ঞান অর্জন করবে, যে জ্ঞানের মূল্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জ্ঞানটাকে হজম করে ফেলতে হবে, আত্মীকরণ করে ফেলতে হবে। আত্মীকরণ করে ফেলার পর তুমি জ্ঞানের কথা ভুলে যাবে। when you are going to write something, you ছন্দ, ওই আপনার অলংকার, উপমা, উৎপ্রেক্ষা, তখন শুধু দুটো জিনিস তোমার মধ্যে থাকবে, আমি কি বলতে চাইছি এবং আমার ভাষাটা কি, আমার ভঙ্গিটা কি, আমার উপস্থাপনটা কি, আমার আঙ্গিকটা কি, আমার শৈলীটা কি। এই ভাষাটা তো আপনার সেই অভিষ্টটা কি আপনি অর্জন করতে পারেন, আমার মনে হয় বা কতটা পেরেছেন বলে মনে হয় আপনি? আমার মনে হয় ইদানিং কালে আমার যে কবিতাগুলো আমি লিখছি সেগুলোর মধ্যে হয়তো আগের তুলনায় এগুলো মানে মানে অনেকের কম মনে হতে পারে। আমি কিন্তু এই সহজ হওয়ার চেষ্টা করেছি এবং আমি চাইছি সহজের মধ্যে দিয়ে ইন্দ্রিয়াতীতকে, অসীমকে ছোঁয়ার একটা চেষ্টা, স্পর্শ করার চেষ্টা, এবং এই যে একটা সবসময় চেষ্টা করছি যে একটা উপলব্ধি বা মেসেজকে, এমনি একটা কবিতা একটা মেসেজকে একটা পৌঁছে দেওয়া। আচ্ছা, আপনি নিজেই বলেন অনেক পাঠ করেছেন, বিশ্ব কবিতা প্রচুর পড়েছেন, আপনি নিশ্চয়ই বাংলা সাহিত্যের ধ্রুপদী কবিতাগুলো পড়েছেন, বা আধুনিক যেগুলো আপনি বলছেন সুধীন দত্ত, বিষ্ণুদেব পড়েছেন। বাংলাদেশে তো 50 বছর স্বাধীনতার পর 50 বছর হলো, অনেক কবিতায় রচিত হয়েছে, অনেক কবি এসছে, নানা রকম আন্দোলনও হয়েছে আর কি। এখন এই মুহূর্তে 50 বছর পরে এসে বাংলা কবিতাকে আপনি কিভাবে দেখছেন, মূল্যায়ন করছেন? কোথায় এসে দাঁড়ালো, কি কি বাঁকবদল ঘটলো, বা কি কি সম্ভাবনার জন্ম দিল বাংলা কবিতা? যদি একটু আপনার অভিজ্ঞতার আলোকে, পাঠের আলোকে, বা তুলনামূলক আলোচনা, আমাদের বাংলা সাহিত্য পশ্চিমবঙ্গ এখনো রচিত হচ্ছে, বিশ্ব সাহিত্য তো আছেই সমকালীন, সব মিলিয়ে যদি একটা সামগ্রিক পর্যালোচনা করতেন আমাদের বাংলাদেশের এই মুহূর্তের কবিতা, সমকালীন কবিতা নিয়ে। আমার একসময় খুব ভালো পড়াশোনা ছিল, কিন্তু আমার মাঝখানে একটা পাঠের গ্যাপও আছে। আচ্ছা, তারপরে মাঝখানে ওই যে বলেছিলাম আপনাকে, পিরিয়ডে নানান কারণে, সামাজিক, সাংসারিক, নানান কারণে একটা পাঠের গ্যাপ করেছিল। ওইটা আমি পুরোপুরি হয়তো এখন রিকভার করি। তারপরে আমার যতটুকু মনে হয়েছে, আমার মনে হয়েছে বাংলাদেশের কবিতা যে সামাজিক পরিপ্রেক্ষিতে, ধরুন একটা আন্দোলন, ধরুন একটা সংগ্রাম, একটা যুদ্ধ, একটা মুক্তিযুদ্ধ, ভাষার জন্য সামাজিক পরিপ্রেক্ষিতে কবিতা যতটা শক্তিশালী, শুধু শুধু বিশুদ্ধ শিল্প হিসাবে কবিতা পশ্চিমবঙ্গের এখনো ধারে কাছে যেতে পারে, একদম ধারে কাছেও যেতে পারে। ভাষাতে পশ্চিমবঙ্গের যে সিদ্ধি, স্বতঃস্ফূর্ত সিদ্ধি, আপনাকে কি আমি বোঝাতে পারছি? আপনি একমত হবেন কিনা জানি না। আপনি জয় গোস্বামী বলেন আর অলোক রঞ্জন বলেন, এই জেনারেশন বলেন আর সেই জেনারেশন বলেন, অনেক সময় এদের কবিতা পড়ে আমাদের সমসাময়িকদের মধ্যে, যেমন শ্রীজাতের কবিতা পড়ে মনে হয় যে শালা কবিতা লেখা ছেড়ে লেখার আর দরকার নেই আমার। এই ধরনের ফিলিংস আমার মধ্যে আসে। তারপরেও বলা হয় যে আমি একটা কবিতা বলেছি, আমি আমার কবিতা যে ভাষা যার যার লিখে যাও, তাতে আমার কবিতা যেন থাকে দিতে পারে, মানে এই জন্যই লিখে যাচ্ছি। আমার কবিতা যে একদম শাশ্বত হবে, কালোত্তীর্ণ হবে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আবার হয়েও যেতে পারে, কে বলতে পারে? কি মনে রেখে দেবে লোকে, কি মনে রেখে দেবে, কি ভুলে যাবে, কেউ জানে না। বুঝতে পেরেছেন? অনেকের তো আমরা শুধু একটা লাইন মনে রেখেছি, ধরুন দিয়ে। কিন্তু ধরুন যে এখন একদম তরুণরাও তো এসছেন, একেবারে তরুণরা এসছেন, তারা নানা রকম নিরীক্ষা করছেন, নানা রকম শৈলী, ভাষা, সেগুলোকে আপনি তো অনুসরণ করেন, সেখানে কি কোনো নতুনত্ব, নতুন বাঁকবদল আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বা যেটুকু চোখে পড়েছে সেই বিষয়ে আপনার কি মূল্যায়ন, আপনারা বা কি? তার মধ্যে অনেকে আমাকে খুব আকর্ষণ করে, যেমন আপনার মাসুদ খান। মাসুদ খানের কবিতা আমাকে খুবই টানে। আচ্ছা, মাসুদ খানকে ঠিক একদম এই মুহূর্তে বলা যাবে না, তবুও সেটা মাসুদ খানের বয়সও প্রায় 62-63 হয়ে গেছে আর কি। হয়ে গেছে। আমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছরের অগ্রজ তিনি ছিলেন আর কি। হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু তার কবিতা সম্পর্কে আপনার মূল্যায়ন একেবারে পরিষ্কার। আলমগীর পেল না, আলমগীর আছে মনে আছে এখানে। যাই হোক, আরো তরুণতর যারা আছে, শামসের তাবরেজি, আমাদের বয়সীদের মধ্যে, কাছাকাছি বয়সের মধ্যে শামসের তাবরেজি, তার কবিতাগুলো আমার অন্য ধরনের মনে হয়, খুবই শক্তিশালী মনে হয়।
তাছাড়া শুনুন, খোরশেদ এখনো এত বেশি লিখছেন আমার বোধহয় এখন মনে রাখতে চাই না যে এখন মনে রেখে কি হবে, এখন স্মৃতির কাল তো নেই। কিছু মনে করতে চাইলে গুগল মামা জানে, এখানে টিপলে হয়। নাম দাম এখনো অনেক মনে থাকে না। যেমন পশ্চিমবঙ্গ থেকে একটা মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল অনুবাদের সূত্রে, খুব হয়ে গেছিল। এই মেয়েটার অসাধারণ ভালো লাগে তার কবিতা আমার, জিলম ত্রিবেদী। তার বাবা দীপক ত্রিবেদী বোধহয় গল্পকার ছিলেন এক সময়। আচ্ছা। অকাল মৃত্যু হয়। এই মেয়েটা অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে। সে রাইটস ভেরি ওয়েল। তার কবিতা, এই খুবই সম্প্রতি তার কবিতার একটা ইংরেজি শুদ্ধ বেরিয়েছে, এবং সে মোটামুটি ভাবে আমাদের বাংলাদেশের এর মধ্যে। তারপর বাংলাদেশের মধ্যে আরো ইয়াংদের মধ্যে শুনুন, আমি সরি রে, আচ্ছা, আমার দ্যাটস ওকে, তরুণ কোনো অসুবিধা তরুণ নেই। বন্ধুদের কাছে আমি আমি কিন্তু আমি যদ্দূর পড়ি, এমনকি এই যে রূপন টুকনেরা যারা যারা লিখছে, ডাক্তার রাইসু এবং অন্যান্যরা, এদের কবিতা যখনই যাদের চোখে পড়ে আমি পড়ি, এবং এদের মধ্যে অনেকেই ভালো লিখছেন, কিন্তু তাদের প্রতি আমার একটাই কথা, সহজ হোক, পেঁচিও না বাবা, আমার দরকার নেই, অত দরকার নেই তো, সহজ হোক। আর কবিতাকে আরেকটু মানুষের কাছে নিয়ে যাও। আধুনিক কবিতা মানুষ থেকে বড্ড বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছে। হ্যাঁ, সেই প্রশ্নটাই করতে চেয়েছিলাম, যে দেখা যাচ্ছে যে আমাদের কবিতার বই এখন আর আগের মতো বিক্রি না, বিক্রি হয় না, প্রকাশকরা ছাপতেও চান না। বড় ছাপে বলবে 300-400 কপি ছাপেন। হ্যাঁ, অত একসময় তো কবিতা খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, বন্ধু সবার কাছে যেত, একটা সামাজিক একটা ঘটনা হতো না। একজন নির্বন্ধগুণের কবিতা বলুন, শামসুর রহমান, আল মাহমুদের কবিতা প্রকাশিত হওয়া মানে একটা বড় ঘটনা ছিল। সেই জায়গা থেকে আমরা কিভাবে দূরে সরে গেলাম, জনগণও কিভাবে মুখ ফিরিয়ে নিল আমাদের আধুনিক কবিতা থেকে, এই নিয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ বা কোনো পর্যালোচনা আছে? তাহলে একটু যদি। আমার মনে হয় যে আমার উত্তরাধুনিকদের প্রতি আমার একটা মানে সবসময়, এদের মধ্যে অনেকে আমার খুব বন্ধু, অনেকেই আমাকে তাদের দলভুক্ত মনে করেন, কিন্তু তারা কি কারণে আধুনিক থেকে উত্তরে চলে গেলেন আমি সেটা আমার বুঝতে কষ্ট হয়। আমার এটা মাথার মধ্যে ভালো করে ঢোকে না। এর মধ্যে আমাদের মৌলানা রায়চৌধুরী পশ্চিমবঙ্গ থেকেও বুদ্ধিজীবী আমাদের দাদারা এসে নানা রকম বক্তব্য রাখেন, বহু বইপত্র বহু গ্রন্থাদি আছে, কিন্তু তারপরও এই জিনিসটার অর্থটা কি, এটা তো আমার তো মনে হয় যে আরো মানুষকে কবিতা থেকে আরো দূরে নিয়ে যাওয়া এবং আরো জটিলতার সৃষ্টি করা। আমরা ইয়ের কাছে, ঐতিহ্যের কাছে, পুরাণের কাছে নানানভাবে যাই, যে এটার জন্য নতুন করে উত্তর আধুনিক হওয়া দরকার কি আছে? প্রত্যেক আধুনিকই আধুনিক। অধুনা যা কিছু হচ্ছে তা তো আজকের আধুনিক। আজকে উত্তর আধুনিক, কালকে উত্তর আধুনিক, তারপরে উত্তর আধুনিক। ওই প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, অতিবৃদ্ধ প্রপিতামহের মতো শুধু উত্তরে যেতেই থাকছি। মানে তো এটা একটা অভিযোগ আছে, এটা হয়তো একটা ধারা, আমি সেটা বলছি না। তবে আমার সবার প্রতি আমার অনুরোধ, আমাদের বাংলা কবিতার, বাংলা ভাষার একটা নিজস্ব চলন আছে। এখন আমরা এই 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 ঊনবিংশ শতাব্দীতে তো হলো কেরি সাহেবের হাত দিয়ে গোড়ার দিকে, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকেই তো হলো কেরির হাত দিয়ে, যে নতুন করে যে আমাদের বাংলা ভাষার সূচনা হলো, সেটা ইংরেজি ভাষার হাত ধরে চলতে চলতে এমন হয়ে গেছে এখন আমাদের পুরো ভাষাভঙ্গি, এমনকি কবিতা পর্যন্ত। ধরুন আল মাহমুদের কবিতার মধ্যে আমি যে বাংলা, চিরন্তন বাংলাকে খুঁজে পাই, সেটা আমি শহীদ কাদরী বা শামসুল শামসুন্নাহারের মধ্যে পাই না। জীবনানন্দ দাশের মধ্যে যতটুকু পাই আমি সেটা সমস্যার মধ্যে পাই না, অনেকের মধ্যে পাই না। তো এখন কথা এই যে বাংলা যে একটা নিজের স্বাদ গন্ধ আছে। আরো একটা ব্যাপার আছে, নতুন ধারার একটা গবেষণা হচ্ছে, যেটা কলিম খান সাহেব আর রবি চক্রবর্তী সাহেব শুরু করেছিলেন, ক্রিয়াভিত্তিক সব। এইটা একটু চর্চা করা দরকার, এটা আমি মিথ শুধু চেঁচাল হবে না তো। আমি বেহুলা বাংলা কই, বেহুলা নিয়ে এলাম, কিন্তু বেহুলাটা কি, কেন ব্যবহার করছি? আর প্রত্যেকটা নাম, এই যে মিথের আপনার একাক্ষরী নামগুলো, কেউ তো কৃষ্ণ প্রসাদ নন্দী না, শুধু কৃষ্ণ। কেউ তো যুধিষ্ঠির মজুমদার না, শুধু যুধিষ্ঠির। বুঝতে পেরেছেন? ভালো পর্যবেক্ষণ। এবং বড় জোর তার পিতা মাতার নাম আসতে পারে বা বংশের নাম, এই কোনো পদবী টদবী নেই। এই প্রত্যেকগুলো নামগুলো, এগুলো তো পরে হয়েছে, বর্ণাশ্রম প্রথারই এগুলা কুফল আসলে। না শুনুন, এগুলোকে আপনি কলিম খান সাহেবরা যেটা বলেছেন, আমি জাস্ট রিপিটিং তাদেরকে, যে এগুলো আসলে নানান ভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। তখনকার দিনে এই জিনিসগুলো যে লেখা হয়েছে, এটাকে আপনি একটা কাহিনী হিসেবে ধরতে পারেন, এটাকে আপনি একটা পুরাণ হিসেবে ধরতে পারেন, এটাকে আপনি একটা সামাজিক ব্যাখ্যা হিসেবে ধরতে পারেন, একটা অর্থনৈতিক ব্যাখ্যা হিসেবে ধরতে পারেন। যেমন উনি বলছেন যে গঙ্গা পূর্ণ প্রবাহিনী, নারায়ণ হচ্ছে ক্যাশ মানি, কৃষ্ণ হচ্ছে ব্ল্যাক মানি,
মৎস্যগন্ধা হচ্ছে যিনি বিনিময় করতেন, বিনিময়কে প্রথমে খারাপ গন্ধ মনে করা হতো বলে তিনি দুর্গন্ধবতী, কিন্তু পরে পরাশরের আশীর্বাদে তিনি পদ্মগন্ধা হলেন, সত্যবতী হলেন। পরাশর হচ্ছে পরের উপর আশয় করে যিনি চলেন, অর্থাৎ মিডলম্যান, ফুরিয়া। বুঝতে পেরেছেন? শুনুন না, ঠিক আছে, হ্যাঁ, না, ব্যাখ্যা নানা রকমের। হ্যাঁ, হ্যাঁ, হরিচরণ যদি হ্যাঁ, হরিচরণ, হুম। তো এখন গবেষণা আমাদের দিকেই ফেরা দরকার। না, আর এটা আমার আমরা পরের প্রশ্ন আসছে, গবেষণার একটা প্রশ্ন হবে, আমরা কবিতাতে কিছুক্ষণ থাকি, যা শেষ করি কবিতার একটা প্রসঙ্গ নিয়ে। আপনার কি মনে হয় যে যে ছন্দ বিষয়ে যে এই প্রজন্মের বা নতুনদের বা অনেকেরই যে এক ধরনের একটা অনীহা বা ছন্দকে বাদ দেওয়ার একটা চেষ্টা সচেতন ভাবে, সেইটা কি কোনো ভূমিকা আপনি তো একদম রীতিমতো ছন্দ বিষয়ে বিশারদ, আপনারা তো ছন্দ একেবারে একদম খোলাম কুচির মতো ও খেলে, মাই গড, এই প্রপঞ্চটা নিয়ে যদি একটু আলোচনা করতেন আপনি। আসলে ছন্দ তো নিশ্চয়ই, ছন্দকে নিয়ে নানা রকম কাজ করা সম্ভব, ব্যবহার করে না করে, কিন্তু এটা নিয়ে একটু পরিষ্কার একটা ধারণা তো থাকতে হবে। সেই ধারণার বশবর্তী হয়ে কি আমরা করছি, নাকি এমনি একটা হুজুগে বা এক ধরনের একটা বিদ্রোহ, মানে অকারণ বিদ্রোহের কারণে করছি? আপনার অভিজ্ঞতা কি বলে, আপনার পর্যবেক্ষণ কি বলে? আমার পর্যবেক্ষণ বলছে যে ছন্দ না থাকলে, এমনকি যেগুলোকে আমরা বলি যে রিদমিক প্রোজ, স্পন্দমান গদ্য, তার মধ্যে একটা ছন্দ আছে, ভ্রান্ত সে আদিম যুগে। আপনার আওয়াজটা একটু কমে গেল, দেখেন তো দেখি। না, বলছি যে এই যে এই ছন্দ, ছন্দ যদি না থাকে কবিতার মধ্যে, এটা হচ্ছে কবিতার মূলে আরেকটি কুঠার আঘাত। কারণ মানুষ যে সময় কবিতাকে মনে রাখার পেছনে এক নম্বর শর্ত হচ্ছে যে ছন্দ। কেননা মানুষ অতীতে যে কথাগুলোকে ছন্দ মিলিয়ে কেন বলতো, শুধু মনে রাখার খাতিরে। প্রথম দিকের সমস্ত কাহিনীকে ছন্দে বলা হতো। কেন ছন্দে বলা হতো? ছন্দে বলা হতো যে যাতে মনে রাখতে সুবিধা হয়। এখন আমি ছন্দ সরিয়ে নিলে আমি কবিতাকে মেরে ফেললাম, আমি কবিতাকে মানুষের মন থেকে সরিয়ে নিয়ে গেলাম। যাকে বলা হয় যে স্পন্দমান গদ্য, রিদমিক প্রোজ, তার মধ্যে একটা ছন্দ আছে, তাই না? আপনি একটু পড়ে যান, নিশ্চয়ই, হ্যাঁ, পাঠের ভিতর দিয়ে বোঝা যায় কোথায় কি আপনি বোঝা যায়। তার কোথায় একটা দোলা হচ্ছে, দ্রুতগতি হচ্ছে, ধীরলয় হচ্ছে, হ্যাঁ, ধীরলয় হচ্ছে। তারপর ধরুন অমিত্রাক্ষ, মিললেই বটে, কিন্তু আপনার মনে রাখতে অসুবিধা। কনক আশ্রমে বসিত সানন বলি, হেমকূট হই বসিতে কিন্তু এখন এই যুগতে এই যে সেরকম হবে না, কিন্তু ছন্দের একটা ভূমিকা তো থাকতেই হবে, নেপথ্যে হোক, আড়ালে হোক, প্রচ্ছন্নে হোক, কোনো না কোনো ভাবে। সেই বিষয়টা কি আপনি একটু বলবেন আমাদের প্রজন্মের জন্য, যে নিরীক্ষা করলেও কিভাবে নিরীক্ষা করা উচিত? হ্যাঁ, হ্যাঁ। জয় গোস্বামী আমাদের সামান্য বড় বয়সে আমাদের প্রজন্মেরই কবি, ছন্দ নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন। কত রকমের যে ছন্দকে নিয়ে খেলেছেন সেটা আর বলার মতো না। এই ছন্দের জন্য তার কবিতা আপনি মাথার মধ্যে গেঁথে রাখতে পারেন না পারেন, তার মায়ায় পড়ে বইয়ের প্রথম পাতা থেকে হুমায়ুন আহমেদের বইয়ের মতো শেষ পাতা শেষ করে উঠতে হবে বাবা, এটা আপনাকে ধরে রাখবে। আরে তোমার মধ্যে এই ক্ষমতা যদি না থাকে লিখছো কেন? পাঠককে ধরে রাখতেই হবে তোমার, এটা তোমার ধর্মের মধ্যে পড়ে, পাঠকই তোমার ঈশ্বর, আর তুমি তাকে অবহেলা করছো, তুমি তাকে তার জন্য দুর্বোধ্য করে তুলছো, তুমি তার মধ্যে দেয়াল করে তুলছো, আর এমন একটা ভাব করছো তুমি তার থেকে আলাদা, তুমি তার চেয়ে ভালো কিছু। তুমি হাগো না, তুমি মতো না বাবু, তুমি পঞ্চরিপুর তাকে সারা দাও না, তুমি কোন দিক দিয়ে তার চেয়ে উৎকৃষ্ট? তুমি কি বাণীর আশীর্বাদ পেয়েছো? তুমি কি কিছু লিখছো? বেশ ভালো কথা, কিন্তু তাদের কাছে যেতে হবে, তারাই তোমার আরাধ্য। একজন রাজনীতিকের যেমন জনগণ আরাধ্য, তেমনি তো পাঠকই তো আমাদের আরাধ্য। তো তাদের কাছে আমাদের সর্বতভাবে চেষ্টা করা, এবং ছন্দ এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করবে। আমরা সবসময় ছন্দের কাছে যাবো নানান ভাবে, এটা আমি চেষ্টা। একটা স্পষ্ট অবস্থান আপনি পরিষ্কার করলেন, ভালো হলো আমি মনে করি যারা নতুন প্রজন্মের জন্য। আপনার মতো একজন অভিজ্ঞ কবি, তবে কিছু কবিতার সাথে নিরীক্ষা ভাঙচুর হবে, কিন্তু ছন্দকে পুরোপুরি বিসর্জন দিয়ে এই বিদ্রোহ বেশি দূর যাবে না, বেশি দূর যাবে। আমি ছন্দ সম্পর্কে তার জানা থাকাও দরকার, তারপর ভাঙো। হ্যাঁ, কিন্তু দেখা যাবে অনেকেই জানারও চেষ্টা করছেন না, সেই জায়গাটাতেই আসলে খানিকটা আমার মনে হয় আমরা একটা বিপদের বড়। আপনি ওই গবেষণার কথা বলছিলেন, এবং সেটা আমি জানি আপনি নিজে প্রচুর পড়েন, প্রবন্ধ লেখেন, বড় বড় সংস্কৃত সাহিত্যের সঙ্গে সমকালীন সাহিত্যের তুলনা করে লেখেন। হ্যাঁ, এবং এটা খুব দরকার আছে আসলে, যে মননশীলতার জায়গা, ব্যাখ্যা করার জায়গাটা, এবং অতীতের ঐতিহ্যের সঙ্গে বর্তমানে বাস্তবতার সঙ্গে ভবিষ্যৎ দিকে মিলিয়ে নানা রকম কাজ হওয়া দরকার। আমাদের দেশে
বা সামগ্রিকভাবে বাংলা সাহিত্যে এই কাজগুলো কেমন হচ্ছে? মননশীল প্রবন্ধ রচনা, বিচারমূলক প্রবন্ধ, গবেষণা, বিচিত্র বিষয় নিয়ে গবেষণা, এই জায়গাগুলো কতখানি বিকশিত হচ্ছে, না হলে কোথায় সমস্যা, এবং কিভাবে আমরা এটাকে আরো একটু করতে পারি, চাঙ্গা করে তুলতে পারি বলে আপনার মনে হয়? কোথায় সমস্যাগুলো? এই মননশীলতার ক্ষেত্রে গেলে আপনাকে প্রথমে একটা জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রথমে মনের একটা জায়গায় দাঁড়াতে হবে। এই হচ্ছে আমার, এখান থেকে আমি বিচার করি। আপনার যদি একটা নিজস্ব মনের মধ্যে অবস্থান না থাকে, তাহলে আপনি বিচার করবেন কি করে? আপনার প্রথমে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবে, অবস্থান থাকবে। আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় সত্তার চেহারাটা ঠিক কি হবে এটা এখন স্পষ্ট হয়নি। আমরা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ভারতীয় গবেষণার যে এই আপনার ঐতিহ্য, মিথ, পুরাণ আদি সাহিত্যের গবেষণার যে বিরাট একটা ধারা, তার থেকে আপাতভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা কেউ কেউ অবশ্য পড়াশোনা করতে ওখানে যাই কিছুদিনের জন্য বিদেশি ছাত্র হিসেবে, আবার ফিরে আসি। কেউ হয়তো একটা সেমিনারে বক্তৃতা দিতে যায়, কিন্তু তাদের সাথে আমাদের যে যোগাযোগ ছিল, এখন আমরা সবসময় ভারত নয়, আমরা একটা আলাদা জাতিসত্তা হিসেবে নিজেদেরকে চিন্তা করতে চাইছি। কিন্তু এই জাতিসত্তার স্বরূপটা কি? এই জাতিসত্তার স্বরূপটা যতক্ষণ পর্যন্ত আমার সামনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি পরের স্টেপটা নেব কি করে? ততক্ষণ পর্যন্ত আমি যাই বলতে যাই তা ব্যর্থবোধক হয়ে যাবে। তা আমার মধ্যে নানা রকমের সৃষ্টি করবে, যেটা আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের, আমি এখানে নাম করতে চাই না, তারা আমার সবাই শ্রদ্ধেয়, তাদেরকে পছন্দ করি, কিন্তু তারা যে সমস্ত কাজকর্ম করছেন বা বলছেন, যে এর সাথে আমাদের সম্পর্ক, আমরা লালনকে একটা বিশেষ রূপ দিতে চাইছি, আমরা নজরুলকে একটা সাইজ দেওয়ার রূপ দিতে চাইছি, যেটা আগেও হয়েছে। আমরা রবীন্দ্রনাথকে সাইজ দিতে, পুরো একটা রূপ দিতে চাইছি। বিশেষ সংগঠনের পরামর্শ নিয়ে পাঠ্য বই পরিবর্তন ঘটানো হচ্ছে। আমরা ৭১ এবং তার পরবর্তী সময়ে যে অগ্রগতি আমাদের পোশাকে, আশাকে, চলনে বলনে, রুচিতে, কথায় বার্তায়, আমাদের সবকিছুতে আমাদের যে অগ্রগতি হয়েছিল, বিপুল ভাবে পিছিয়ে গেছি। এর পেছনে দোয়া দিচ্ছে মিডল পেট্রোডলার, ওখান থেকে পয়সা কামিয়ে আসছে, ওখানকার একটা কালচারের নিয়ে আসছে, ওরা টাকাও নিয়ে আসছে, ওরা ওখানে তার দিদিদের দেখে আসছে, ওরা বলছে আমার দিদিকে ওরকম করতে হবে, আমার পরিবার ওরকম করতে হবে। প্যান ইসলামিজমের একটা গুরুতর প্রভাব আছে। এখন এগুলোর আওতা ছাড়িয়ে আপনার স্বরূপটা কি? পরিমাণে মাদ্রাসা করা হচ্ছে, আমার তো মনে হয় সংস্কৃত শিক্ষার কিছু টোল করা উচিত ছিল। বাংলা সাহিত্যের বাংলা বানানের দুরবস্থার কথা ভেবে। আর যদি সংস্কৃত থেকে একদম সম্পূর্ণ সরে যেতে হয়, তাহলে তো আমাদের নতুন করে বাংলা বর্ণমালা আপাদমস্তক সংস্কার করা দরকার, বাংলা ব্যাকরণ আপাদমস্তক সংস্কার করা দরকার। এই সমাস কারক এগুলো ফালতু, এগুলো আমার জেটিয়ে তাড়িয়ে, এই মূর্ধন্য ইয় রি, এই সমস্ত আপদবালা এগুলোকে তাড়িয়ে বাংলা বানানোরও করা দরকার। না হয় সংস্কৃতকে আরো ভালো করে, সবচেয়ে উঁচা ছাত্রগুলো প্রাচ্য ভাষা বিভাগে যায়। কিছু মনে করবেন না, প্রকাশ্য প্ল্যাটফর্মে এইভাবে কথা বলা হয়তো ঠিক না। না, সবচেয়ে সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্ষোভ থেকেই তো বলছেন। আপনার গবেষণাটা কোত্থেকে হবে রে বাপু? গবেষণাটা করবে কি? গবেষণাটা কোথায় হচ্ছে? বাংলা একাডেমিতে গেলাম, বললাম যে আপনারা আজকে 50 বছর, এত বছর হয়ে গেছে ভাইজানরা, আপনারা আমার এখনো পর্যন্ত উচ্চশিক্ষা করতে গেলে সব বইগুলো আমরা কোনো পরিভাষা কোর্স নেই, মেডিকেল, আরে চীন, জাপান, কোরিয়া অনেক পরের এদের হয়ে এরা মানে সব নিজের ভাষায় করছে, আমরা অন্তত পার্সিয়ালি কিছুই নেই সব। এমনকি আপনি ল পড়তে গেলে কিছু হ্যান্ডবুক ছাড়া আইনের উপর কোনো একটা ভালো বই পাবেন না, কোনো নেই। তবে ইদানিং দেখছি যে বিভিন্ন এই প্রকাশনা প্রতিষ্ঠান কিছু বই পত্রকার, কিন্তু এগুলো তো সরকারি ভাবে উদ্যোগ নিয়ে হচ্ছে, সরকারি ভাবে আলাদা করে। না, আমরা যেখানে বাংলা একাডেমিকে মননের, জাতীয় মননের প্রতীক বলছি, ফলে তাকে তো একেবারে সামনে থাকতে হবে, তার সমস্ত কাজে কর্মে কথায় তাকে নেতৃত্ব দিতে হবে তো আর কি। হ্যাঁ, সেইটা হয়তো আমরা পাচ্ছি না আর কি। হ্যাঁ, পাচ্ছি না মানে হ্যাঁ, না, কিন্তু ধরেন মানে প্রাতিষ্ঠানিক কিছু সমর্থনও তো দরকার, পৃষ্ঠপোষকতা তো দরকার, না মানে গবেষণাগত সহজ কথা না, একজন মানুষকে অনেকটা দীর্ঘ সময় নিয়ে পড়াশোনা, বইপত্র সংগ্রহ, সেগুলো লেখা, তার প্রকাশ এবং প্রকাশের জন্য সম্মানী পাওয়া, মানে অনেক ব্যাপার আছে আর কি। সেইটারও তো আসলে নেই না, কেন করবে? মানে সে ধরনের পত্রিকাও নেই যারা আপনাকে দীর্ঘ সময় দিয়ে বড় বড় একটা প্রবন্ধ লিখিয়ে নেবে এবং প্রকাশ করবে, তার জন্য উপযুক্ত পারিশ্রমিক দেবে আর কি। আমি সেই জায়গাটাও বলছি, ওইখানেও একটা বড় ঘাটতি রয়েছে, বলে সবই যেন একটা শৌখিনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে, বলে বড় কাজগুলো হচ্ছে না, অনেকে যে ভাবছে না। হ্যাঁ, শুধু শৌখিনতা নয়, ধান্দাবাজি বিশাল, ধান্দাবাজি বিশাল। আমি বলি আপনাকে, হরিচরণকে রবীন্দ্রনাথ বললেন যে
রবীন্দ্রনাথ আজ করতে পেরেছিলেন যে হুম, শালার এই মহাভারত রামায়ণ এগুলো পুরোপুরি গাঁজাখুরি হতে পারে। হুম, দেয়ার আর সাম হিডেন ট্রুথস। উনি খুব প্রজ্ঞাবান ছিলেন, হুম, ইনটুইশনটা ওনার খুব ইয়ে ছিল, কিন্তু উনি সঠিক ঠিক চাবিটা পাননি তালাটা খোলা। হুম, তখন হুম। উনি হরিচরণকে ডেকে বললেন যে ওখানকার টিচার হরিচরণ একটা অভিধান করো। কিন্তু আমরা বোধহয় এখানকার অনেক শব্দের গুঢ় গুঢ় অর্থে যেতে পারছি না। ৩২ না ৩৬ বছর ভাই। সারা জীবনই লাগিয়েছে, এবং এটা নিয়ে বুদ্ধিতে বসে বিখ্যাত গল্প আছে, এই যে সেই একটি জীবন, হ্যাঁ মানে জীবন একটা এটা জীবনই উনি দিয়েছেন আর কি। হ্যাঁ, ফিল্মও হয়েছে, আপনি ফিল্ম দেখেছেন হয়েছে, বোধহয়। হ্যাঁ রাজা মিত্র সৌমিত্র করেছেন, সৌমিত্র রাজা সৌমিত্র মিত্রের অভিনীত হয়েছে। পরিচালনায় আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখন দেখেন সকাল বিকাল অভিধান বলছে। আমি কিছু বলতে চাই না এগুলোর ব্যাপারে। যারা এই অসব অভিধান রচনা করেছেন তারা আমাদের বন্ধুস্থানীয় কেউ, অগ্রজস্থানীয় কেউ, অনুজস্থানীয় কেউ, মানে একদম ফাটাফাটি, মানে মারকাঠারি কাণ্ড আর কি, যা ইচ্ছে তাই করছে। কয়েকদিনের মধ্যে একটা ইয়ে দাখিল করে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মোটা টাকা প্রস্তুত করছে। কিন্তু এগুলো তো ঠিক না। হ্যাঁ, একটা তো নৈরাজ্য কথা হচ্ছে হচ্ছে আর কি, একটা সঠিক দিক প্রচন্ড নৈরাজ্য। নির্দেশনা, হ্যাঁ দেওয়াটা আসলে হ্যাঁ পাচ্ছে এটা না কেন হয়ে গেছে। হচ্ছে হ্যাঁ। কেন হচ্ছে হুম, বলুন তো? হুম, হুম, আমাদের মধ্যে এখনো পর্যন্ত রিয়েল প্যাট্রিয়টিজম বলতে কিছু নেই। কিছুটা এনেছিলেন বঙ্গবন্ধু তার হুম, আন্দোলনের মাধ্যমে, আমাদের মধ্যে কিছুটা জাতীয়তাবোধ, কিছুটা দেশাত্মবোধের সঞ্চার করেছিলেন, হুম, সেটা একদম আবার চলে গেছে। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে ৭৫ বঙ্গবন্ধু নিহত হয়ে যাওয়া। হুম, হুম, উনি হুম, মারা যাওয়ার ফলে হুম, পরবর্তী যে দুই জেনারেলের হাতে পড়লাম, এই দুই জেনারেলের হাতে করে আমাদের যৌবনটা, হুম। আমাদের জীবনের সেরা আচ্ছা। সময়টা একটা বিশাল অপচয় আচ্ছা, চলে গেছে। আপনি তো আচ্ছা, ভাই তখন বাইরে ছিলেন, আপনি বুঝতে পারবেন না। সেটাই। আমাদের বন্ধুদের মধ্যে অনেক অপমানে দেশ ত্যাগ করে, তার চুল কেটে দিচ্ছে, দাড়ি হুম, কেটে দিচ্ছে, হুম, 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 গ্রেপ্তার করে আসলে জানি। জেলে পুরছে। আচ্ছা, আপনার আরেকটা কাজের ক্ষেত্র হচ্ছে অনুবাদ, হ্যাঁ, এবং অনুবাদ হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার বিবেচনা অন্তত আর কি। তো সেই গুরুত্বটা আমরা কতটা অনুধাবন করছি, বা আপনার নিজের কি অনুবাদ ভাবনা, অনুবাদ চিন্তা, দেশে সামগ্রিকভাবে যে অনুবাদ সাহিত্যের একটা চর্চা হচ্ছে তার ভালো মন্দ বিবেচনা, এবং শেষমেশ আমাদের বাংলা সাহিত্যকে কিভাবে অনুবাদের মাধ্যমে আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারি। আমরা যতই গর্ব করি না কেন বাংলা পৃথিবীর এই এত নম্বর ভাষা বা এত নম্বর তার পাঠক, বিশাল পাঠক রয়েছে, কিন্তু সেটা তো সেইভাবে স্বীকৃত হচ্ছে না, যেহেতু আমাদের সাহিত্যগুলো অনুবাদ হচ্ছে না। এই নিয়ে সামগ্রিকভাবে আপনার কি বক্তব্য বা কি অভিমত আছে আমাদের অনুবাদ সাহিত্য নিয়ে, বাংলা এবং ইংরেজি, ইংরেজি থেকে বলো বিদেশি কিভাবে? হুম, 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 বিদেশি ক্লাসিক বা বিদেশি বিশ্ব সাহিত্যের মধ্যে যেগুলো মানে রিমার্কেবল বুকস আছে, প্রথম কথা হচ্ছে ধরুন গিয়ে রুশ সাহিত্য। রুশ সাহিত্য অনুবাদের ক্ষেত্রে রাশিয়ানরা একটা বিশাল ভূমিকা নিয়েছে, তো আপনি জানেনই। হ্যাঁ ওই সময়, আপনার হ্যাঁ। প্রোগ্রেস হুম, পাবলিশার্স আর রাডুগা পাবলিশার্স মিলে মানে সে যেসব বইয়ের সম্ভার আমাদের দিয়েছে, মানে ধরতে গেলে বিনামূল্যেই প্রায়, হুম, মানে ছাপাই বাঁধাই তো কোনো জবাব নেই, লাজবাব। ওরা যে ফন্ট ব্যবহার করতেন, ওরা যে বানান রীতি ব্যবহার করতেন, এগুলো অনেকেই আমরা এই যে ভয় ইলিয়ানভ লেনিন, ভয় লেনিন এই স্টাইলে আসম আব্দুর রব, আমাদের মধ্যে একটা ফ্যাশনই চলে আসে রুশ সাহিত্যের স্টাইলে নামের বানান লেখা টাকা। তো এইটা একটা বিরাট প্রভাব পড়ছে। প্রচুর বই অনুবাদ হয়েছে, এবং অন্যান্যর ক্ষেত্রেও, এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একাই তো একটা মানে ধরেন গিয়ে প্রতিষ্ঠান। হুম, ইয়ে হুম, হুম, সুরেন্দ্রনাথ রাহা বলেন, আর অনেকে আছেন, প্রচুর অনুবাদ করেছে, প্রচুর। এখন আমি ধরেন বইয়ের হাটের সদস্য, এখন বইয়ের হাটের সদস্য যদি আমি প্রত্যেকদিন বইয়ের হাটের ওয়ালে একবার করে যাই, তাহলে আমি অন্ততপক্ষে 4টি পিডিএফ পাই যে নতুন নতুন অনুবাদের, এগুলো আগে হয়ে গেছে। তো এরপর আমরা তো ভাই সাধারণ একটু পাবলো কোয়েলেও বা একটু বদলে, এগুলো তো কোনো লাভ নাই। সিরিয়াসলি অনুবাদ, এখন বাংলাদেশে সিরিয়াসলি অনুবাদ হচ্ছে, কিছু কিছু অনুবাদের কাজ হচ্ছে, অনেকেই কমার্শিয়ালি অনুবাদ করাচ্ছে, অনেকেই। এই মুহূর্তে আমি নিজে অনেকগুলো অনুবাদের সঙ্গে জড়িত আছি, 3-4টে অনুবাদের সাথে, বিভিন্ন মানে সংস্থার সাথে, এবং বইগুলো নানা ধরনের। ধরুন একটা বই ধরুন গিয়ে অ্যানথ্রোপোলজি, একটা বই ধরুন গিয়ে পিওর সাহিত্য, আরেকটা বই ধরুন গিয়ে কবিতা, আরেকটা বই ধরুন গিয়ে ইতিহাস। এই যে নানা ধরনের বইয়ের অনুবাদ ফরমাইশ দিয়ে টাকা দিয়ে অনুবাদ করাচ্ছে, এটা একটা শুভ লক্ষণ। অনুবাদ হোক। আমাদের এই অনেক কবিরা ব্যক্তিগতভাবে নিজেদের কাজকর্ম অনুবাদ করাতে চাইছেন। সেদিন আমি বাংলা একাডেমিতে গেলাম, আমার ওখান থেকে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রধান কবিদের বলছে, দাদা আপনিও যদি করেন, আমি নিশ্চয়ই আমি চেষ্টা করবো, করেন যে এই প্রধান কবিদের কাজ ধারাবাহিকভাবে অনুবাদ করে, ইংরেজিতে অনুবাদ করে বই বের করা, মাহমুদুল হক, শহীদ কাদরী। হুম, হ্যাঁ, তো হুম, তো এগুলো ভালো উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে সরকার থেকে এগুলো সরকারি ভাবে না হলে হয় না।
সেটাই বলছিলাম যে বই বের করলেই তো আর হলো না। হ্যাঁ, এটা তো না একেবারে না না প্রথম, না, এটা হলো প্রথম পদক্ষেপটা। এরপরে সেই কিন্তু আরো অনেক কয়টা পদক্ষেপ রয়ে গেছে। এগুলোর অনেক পদক্ষেপ বিতরণ, রয়ে অনেক পদক্ষেপ বিপণন, রয়ে গেছে। বাইরের প্রকাশকদের সঙ্গে যৌথভাবে সেগুলো করা, আলোচনা হওয়া, সেই কাজগুলো তো কিছুই হচ্ছে না। আমরা কেউ জানিও কিছুই না হচ্ছে মনে না। কিভাবে করতে হবে এবং কাদের সঙ্গে কাজগুলো করতে হবে। সে বিষয়ে কি আপনার কোনো পরামর্শ আছে অন্তত, যে আমাদের আমাদের প্রকাশক, আমাদের হ্যাঁ, তো আমাদের প্রকাশকদের প্রকাশকরা নিয়ম করে আমাদের প্রতি বছর ফ্রাঙ্কফুর্ট বই শুনুন, মেলায় যান, হ্যাঁ, কিন্তু কি আমি হচ্ছে বাইরের প্রকাশকদের সঙ্গে কতখানি যৌথ আহ, আহ, মানে উদ্যোগ তারা নিতে পারছেন তাও আমি জানি না। কিন্তু আমাদের সাহিত্য কিন্তু সেই মতো করে অনুবাদ হয়নি। আমরা বারবার বলি যে জীবনানন্দ নোবেল পেতেন, অমুক বিভূতিভূষণ নোবেল পেতেন, শুধু 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 যদি অনুবাদ হতো আর কি। তো হয়নি কেন, বা যেগুলো হচ্ছে সেগুলো সেখানে পৌঁছচ্ছে না কেন, কোথায় বাধাগুলো আসলে? প্রথম কথা হচ্ছে এখন যে যুগ এসছে, যে আপনার গ্লোবাল ভিলেজের যে যুগ হ্যাঁ, এবং হ্যাঁ, যোগাযোগের যে ইয়ে হয়ে গেছে, হুম, এবং এই আপনার এই বিভিন্ন অ্যাপসের কল্যাণে অনুবাদের কাজটাও আগের চেয়ে অনেকটা সহজ হয়ে এসেছে আমার মনে হয়। আগে আমরা যেরকম হাতটা করতে হতো, এখন হাতটা করতে হয় না। যে কোনো রেফারেন্স আমরা চাইলেই আমরা আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা প্রায়ই হাতে পেয়ে যাই। আমার কালকে ফড্ডাসির কোনো প্রতিশব্দ পাই কিনা একটা লেখার জন্য দরকার হলো, কিসের ফড্ডাসি, ফড্ডাসি চেনেন আপনি? এটা কি ফার্সি শব্দ ওটা? ধরুন একটা সার্কেজের শব্দ, ওই যে একটা চোঙের মধ্যে হুম, আছাড় গুলো ঢুকিয়ে পেছন থেকে পাইপ গানের স্টাইলে মুখে একটা ঠুকে দেওয়া হয়, পেছনে একটা ঠুকে ঠাস করে শব্দ তৈরি করে, গ্রামের বাচ্চারা খেলে। আচ্ছা আচ্ছা, হুম হুম, আচ্ছা, তো এই ফড্ডাসি তাও পেয়ে গেলাম, গুগল মামা সব জানে। মানে অদৃশ অদৃশ বর্ধন লিখতেন না, আমার মা সব জানে, একটা মামা সব ধারাবাহিক। জানে। হ্যাঁ, 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 সব জানে তো, এখন গুগল মামা সব জানে আচ্ছা আপনার। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ। তো কিসে ছিলাম আমরা, প্রসঙ্গটা হচ্ছে না যে না, অনুবাদ নিয়ে অনুবাদ। আপনি বলছিলেন যে অনুবাদ, আপনি হ্যাঁ, বলছিলেন যে আসলে এই কাজের জন্য সরকারেরই একটা আসলে ভূমিকা নেওয়া একটা উচিত উদ্যোগ আর নেওয়া কি। হ্যাঁ দরকার। হ্যাঁ, এবং হুম আরেকটা হুম কথা হচ্ছে যে হুম হুম প্রকাশকদের যেটা দরকার, হুম তাদের যেমন ধরুন আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, এই যে পাওলো কোয়েলহোর যে বইটা অনুবাদ করলাম, হুম সেটার চেয়ে ভালো অনুবাদ আমার মনে হয় যে ধরুন উর্দু আলী বা এখনই নিশু হুম একটা বই বা কন্টেন্টের বিচারে হুম ওগুলো হচ্ছে হয়তো বেটার, কারণ আরো ভারী কন্টেন্ট, হুম আরো হুম, সিরিয়াস কন্টেন্ট। কন্টেন্ট, হুম কিন্তু হুম সেগুলোতে কোনো সেরকম কোনো প্রচার পায়নি, এটা প্রকাশকের একটা হুম হুম ঘাটতি। হুম হুম কিন্তু ওটা প্রচার পেয়ে গেছে, কেননা তাদের ভালো আউটলেট আছে, হুম, চারপাশে চারটে দোকান। এটা এমন প্রচার পেয়ে, যেটা কলকাতা থেকে আমাকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ভাই তুই করছিস তা বললাম, আরে হুম, ভাই অনুবাদ এটা তো আমি তো করছি ফরমাইশে, আসলে আমি পাওলো কোয়েলোর ওটা অনুবাদ হয়তো করতামই না, কারণ এটা হুম, হুম। আগেও করেছে এবং না এই গো, ধরনের বাজার। একাধিক অনুবাদ হ্যাঁ, হয়েছে বাংলাতে, এর আগে আরো দু তিনটে অনুবাদ হয়েছে আর কি। হুম হয়েছে, হুম 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 করতাম। কিন্তু হুম ওটাই সব লোকে বলছে, কেন বলছে? এই যে প্রচারটা, হুম আউটলেটটা ভালো ওদের, হুম হুম পাটিঘরের একটা একটা ফিস ভ্যালু আছে, এবং হুম এরা একদম এইটা, কিন্তু অন্য প্রকাশকরা সেটা করতে পারছে না। হুম আরো হুম বড় বড় প্রকাশকরা করতে পারছে না, হুম বই হুম পড়ে থাকছে তলানিতে। হুম আর হুম তাছাড়া আপনি যদি ইয়ে হন, আপনি যদি তেমন নামী লেখক না হন, হুম আপনার বই মেলাতেও আপনার বইগুলো পেছনের সারিতে পড়ে থাকবে, মানুষের চোখের সামনে আসার স্কোপই তো পাচ্ছে না। হুম হুম আমি আমার কবিতা সম্পর্কে আমি পাঠকদের খুবই ভালো রেসপন্স পাই, ফেসবুকে, সামাজিক মাধ্যমে, ব্লগে। কিন্তু বই কেন কাটতে হয়? কারণ বইগুলো মানুষের সামনে যেতে হবে তো রে ভাই। ভালো হলো আমি আপনি মাল ভালো হলো আপনি প্রসঙ্গটা তুলে, আমি এই প্রকাশকদের বিষয়ে বা আমাদের প্রকাশনা শিল্প নিয়ে একটা আলোচনা করতেই চাই আপনার কাছে। তো সেখানকার মানে এখন তো ধরেন অনেক বড় বড় প্রকাশকরা মাঠে নেমেছে, ভালো বিনিয়োগ নিয়ে নেমেছে, এখন প্রযুক্তি এসে গেছে, নানা রকম আধুনিক প্রযুক্তি। হুম, এখন সামাজিক মাধ্যমেও বিপণনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের হুম, হুম। পেজ করে করাই যেতে পারে। হ্যাঁ, তারপরেও হ্যাঁ, হ্যাঁ। কেন, তারপরেও কেন আমাদের প্রকাশনা জগৎটা সেরকম পেশাদার হয়ে উঠছে না? তারা কেন ঠিকঠাক মতো বই সম্পাদনা করছে না? বইয়ের বিতরণ বিপণনটা কেন ঠিক মতো হচ্ছে না? কিন্তু লেখকদের কাছে লেখকরা কেন ঠিকঠাক সম্মানী বা এক ধরনের স্বচ্ছতা, এই জিনিসগুলো, এই চর্চাগুলো কেন হয়ে উঠছে না? যে একজন লেখক, আপনার মতো একজন লেখক, আপনি এখন পূর্ণকালীন লেখক, আপনি তো সির্ফ অনুবাদ করে এবং বই প্রকাশ করেই আপনি জীবন নির্বাহ করতে পারতেন আনন্দের সঙ্গে। কেন সেই পরিসরটা তৈরি হচ্ছে না? কোথায় সংকটটা, বা কিভাবে হতে পারে? কোথাও কি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন আপনি? আমার মনে হয় যে যদি এই মানে কলমের কলমের একটা যুগ থাকে এবং নিজের একটা ক্ষমতা থাকে, তাহলে এখানে মোটামুটি অনুবাদ লেখালেখি করে টিকে থাকা মোটামুটি ঢাকাতে, বাট হ্যাঁ, নট ইন চিটাগাং। চিটাগাং কিন্তু ড্রাস্টিক্যালি, হুম চিটাগাংয়ের পথিকৃৎ পত্রিকাগুলো চট্টগ্রামের, তাদের ভূমিকা শোচনীয়ভাবে নিন্দাজনক।
নাম বলবো না, নাম বলে শুধু শুধু নষ্ট করার লাভ নেই। হুম। চট্টগ্রামের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না না না, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমরা ওই যে প্রকাশনা প্রসঙ্গ। শিল্পটাকে নিয়ে একটু কিন্তু থাকি, মানে কিন্তু ওটা কিন্তু আপনি কিন্তু যদি কয়েকটা আমি সংকটকে বলি আমি আমি চিহ্নিত বলি করতে বলি, আমি আমি কয়েকটা আমি বলি সংকট এবং আপনার কিছু পরামর্শ যদি দিতে, সেটা কাজে হ্যাঁ, লাগবে আমি মনে করি, সেটা হচ্ছে সেফ সমালোচনা না এখানে করে আর কি। এখানে হ্যাঁ। এখানে ঢাকাতে মোটামুটি করা যায়, এটার থেকে থাকা যায় বলে আমার মনে হয়েছে, কারণ আমি ওইভাবে এখন করতে গেলে ঠিকই আছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে প্রকাশনার যে সিরিয়াস সাহিত্য বলতে আমি কি বোঝাতে চাইছি আসলে আমি নিজেও জানি না। সিরিয়াস সাহিত্য বলতে আমি বোঝাতে চাইছি যেটাকে আমরা ধরুন ঠিক বাজার চলতি উপন্যাস মানে আমি বলতে চাইছি যে আরো পরিশীলিত, আরো একটু ঊর্ধ্ব স্তরে, যে কবিতা, ভালো কবিতা, ভালো গদ্য লেখা, প্রবন্ধ, এই ধরনের মননশীল বইয়ের অবস্থাটা খুব সুবিধা। কিন্তু স্কুল পাঠ্য বিভিন্ন মোটিভেশনাল বই, বিভিন্ন আপনার কি বলে ভাগ্য গণনার বই, বিভিন্ন ইন্সপিরেশনাল বই, তারপর আপনার এই বিভিন্ন বিষয়ভিত্তিক বই, বাংলা বাজারে গেলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। ছোট্ট 4 হাত 5 হাত জায়গা নিয়ে কুটুরি নিয়ে নিয়ে লোক যে ব্যবসা করে যাচ্ছে, ভালো মোটেই টিকে আছে। বড় বড় প্রকাশনা হাউসগুলো, এগুলো থেকে শত শত, আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান এইসব বই আপনাদের বিক্রি হয়? বলা হ্যাঁ বিক্রি হয়, এবং এখানে ওদের প্রচুর লেখক আছে, ওরা মিনিমাম পয়সা দেয়। ওরা যে পয়সাটা দেয়, চট্টগ্রামের সাথে আমি তুলনা করবো না, ঢাকার মানে এমনিতে একটা, চট্টগ্রাম তো দেয়ই না, এখানে যা দেয় তাও মিনিমাম, কিন্তু তারপর ওরা একটা ভালো অ্যামাউন্ট দেয়, এবং এইসব অ্যামাউন্টের ভিত্তিতে ওদের একটা নিয়মিত প্রায় প্রত্যেকের একটা আছে, না না, মানে সেগুলো তো বললেন জনপ্রিয় বইগুলোর জন্য বললেন, না হালকা জনপ্রিয় বা না, ব্যবহারিক না বইগুলোর জন্য। হ্যাঁ ব্যবহারিক বই, হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের কিন্তু জন্য আর কি। মহৎ সাহিত্য, হ্যাঁ, মননশীল সাহিত্য, সিরিয়াস মননশীল সাহিত্য, সাহিত্য, মহৎ সাহিত্য সেটাও তো পাশাপাশি চলতে হবে না, সেটাকে হতে হবে, তার জন্য একটা বাড়তি পৃষ্ঠপোষকতা লাগবে, তুমি হয়তো সেখান থেকে লাভ অবশ্যই হবে লাগবে, না। হ্যাঁ, সেই অবশ্যই লাগবে। সেইটা করতে কি আমাদের প্রকাশকরা প্রস্তুত কিনা আর কি, বা আমার এখন মনে হয় যে ঢাকা থেকে সেই আবহাওয়াটা হারিয়ে গেছে কিনা। ঢাকা এখন এত বেশি যান্ত্রিক হয়ে গেছে, এবং এত বেশি এমন হয় না, অতিকায় এক সরীসৃপ নিজের হাত পা দেখতে পায় না, ঢাকার অবস্থা দাঁড়িয়ে চলবে। আমরা 70 দশকে, 80 দশকে, এমনকি 90 দশকে যে ঢাকা দেখেছি, যে আড্ডা, যে ঘরোয়া, আমি এই 11তে আসার পরও শাহবাগে এই ইয়েতে যে আড্ডা দিয়েছি, এবং এখন আপনি বিশ্বাস করবেন না, একদম একটা, আপনি যদি মনকেই মেরে ফেলেন, আপনি মননশীল সাহিত্য করতে পারেন। প্রত্যেক মননশীল সাহিত্যের পেছনে কোন একটা সংগঠন, কোন একটা আড্ডা, সে শনিবারের চিঠি বলেন, সে কৃত্তিবাস বলেন, সে পরিচয় বলেন, সে চতুষ্কোণ বলেন, সে এক্ষণ বলেন, সে চতুরঙ্গ চতুরঙ্গ, বা আমাদের সমকাল বলেন, বা এখানকার প্রত্যেক, এখন সে অ্যাটমসফিয়ারটা খুবই এত সংকুচিত হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে, আমরা যা এখন লিখছি করছি, আমরা কি তা বলতে চাইছি? এই প্রশ্নটা এসে গেছে। আমরা যা বলতে চাইছি তা কি বলতে পারছি? যা বলছি তা কি বলতে চেয়েছিলাম? এই প্রশ্নটা আসছে। কেন আসছে এটা আপনি বুঝতে পারছেন। এখন আপনার প্রত্যেকটা অ্যাকশন, আপনার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা, আমার ঘরের পরিবারের সদস্যরা পর্যন্ত আমি কি লিখছি চোখ রাখি। ফট করে কি শোনা বাপু গুগু দেখেছো, আর দেখোনি। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই তো আবার প্রসঙ্গ হারিয়ে যাচ্ছে, এই যে মুখে মনে এক হতে পারছি না, এটাও তো একটা বিরাট পার্ট। বুঝতে পেরেছি, মানে সেটাই আর কি, যে আমাদের প্রকাশনা শিল্পটাও যেন স্রেফ এক ধরনের সৃজনশীলতার জায়গাটা হারিয়ে ফেলেছে, এটাকে শুধু এক ধরনের পার্থিব বা বৈষয়িক চর্চা হিসেবে দেখে নিচ্ছে, এবং যে 21শে ফেব্রুয়ারি আসে, 21শে বইমেলা, 1 মাস টানা তারা বই বিক্রি করে, বই প্রকাশ করে যেন তেন প্রকারণে, এরপরে আর কোনো খবর নেই। এটা যেটা একটা ধারাবাহিক চর্চার বিষয়, এবং এটার জন্য অনেকগুলো আরো পদক্ষেপ লাগে। হ্যাঁ, বইগুলোকে আলোচনা করানো, বইগুলোকে ঘিরে কিছু কিছু অনুষ্ঠান হওয়া, লেখকদেরকে সেভাবে সামনে আনা, লেখকরা যেটা গুরুত্বপূর্ণ সমাজের মানুষ, তাদের প্রতি সেই আলোগুলা ফেলা, এই চর্চাগুলো যদি না হয়, কিন্তু বিচ্ছিন্ন হয়েই যাবে, জনবিচ্ছিন্ন হতে, তাই হতে যাচ্ছে সম্ভবত আর কি। তো ছায়ানট বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা কত বড় প্রতিষ্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বা চট্টগ্রামে আমি ফুলকির কথাই বলি। আমি যখন প্রথমে ফুলকিতে গেলাম, তখন আমাকে মোহন ভাই বলছেন যে, আমি বললাম মোহন ভাই আসবো এখানে? আসবে। আমি তো এখানে দেয়ালও তুলিনি, কুকুরও পুষিনি, আসবে না, এটা তোমাদের। এই ছিল আবহাওয়া।
উন্মুক্ত। আমরা গেছি সেভাবে নিয়েছি, এটা আমাদের, আমরা ভাবিনি এটা আর কারো, এটা আমাদের। কিন্তু কালক্রমে এই আবহাওয়াটা রইল, সেটা ছায়ানটেও নেই, সেটা বিশ্ব সাহিত্য কেন্দ্রেও নেই, সেটা আদি সুপার মার্কেটেও নেই, সেটা আর কোথাও নেই, সব বাণিজ্যের কুক্ষিগত হয়ে গেছে। আদিম আদি সুপার মার্কেটের লাইন ধরে সব কাপড়ের আর ইয়ের দোকান, সব মেনিকুইনরা আর ইয়েরা দাঁড়িয়ে আছে, এর মধ্যে বইপত্র বই এইটুকু ছোট দু একটা জায়গার মধ্যে শ্রাবণ প্রকাশনী বা দু একটা প্রকাশনী কোনো মতো। অথচ আদি সুপার মার্কেট কি ছিল? বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভূমিকাটা এখনো আমার কাছে আবু সঈদ এবং আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তিত্ব, এখনো উনিও আমাদের বোধগম্যতার হয়তো আড়ালে চলে গেছে। তো এইসব বিতর্কিত কথা বলছি হয়তো, যাই হোক আমার একটু বাইরে চলে গেছে আমার মনে হয়েছে, আমি বলছি কারণ আছে আমি, আচ্ছা যাই হোক। তো এখন কথা হচ্ছে এই জন্য মননশীলতা, মানুষ যখন সব বিক্রি হয়ে যায়, যে একজন নামকরা সাংবাদিক আমাদের সম্পাদক ছিলেন দৈনিক পত্রিকা, আপনার নাম বলছি না কি আর নাম বল, হ্যাঁ, তো উনি তো অনেক বড় বামপন্থী ছিলেন। এরশাদের আমলে তার এরশাদের একজন হওয়ার জন্য, আরেকবার রাষ্ট্রদূত হওয়ার জন্য তার যে কাঙালপনা দেখেছি আমি কাছ থেকে, এরকম সবাই চরিত্রভ্রষ্ট হচ্ছিল। এই চরিত্রভ্রষ্টের কারণে যাদের উপর আপনি মনে করবেন যে এর কাছ থেকে আমি মননশীলতা পাবো, উনি চরিত্রভ্রষ্ট হয়ে যাচ্ছেন। তো আর কোথেকে থাকি, এর আগেও আমরা দেখেছি, আমরা বহু বুদ্ধির বাত্তিক তলার বিস্তর কালি আমরা। ঠিক আছে, আমরা আমাদের আলোচনাগুলো ধীরে ধীরে গুটিয়ে আনি। আমি আরেকটা কথা হচ্ছে যে আমাদের জীবনে যাদেরকে আমরা মনে করেছি একসময় আইকন, যেমন মহাত্মা গান্ধী, আমার ঠাকুরদা খদ্দের করতেন, তখন থেকেই ঢুকে গেছে পরিবারের মহাত্মা গান্ধী, কিন্তু এখন তাকে আমার ভিলেন ছাড়া কিছু মনে হয় না, আগাগোড়া একটা ঘুরে আসার। আমাদেরকে বলা হয়েছে মানব সভ্যতা হারটি 10,000 বছরের কাছে, কিন্তু এখন এমন এমন সব জিনিস দেখছি, আমার সমস্ত চিন্তাধারা, তার মানে আমি বলতে চাইছি যে আমাদের চিন্তাধারার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে যাচ্ছে। আমরা আসই সব যে সমস্ত চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছি, এগুলো আমাদের পায়ের কাছ থেকে সরে, নিচে থেকে সরে গেছে। আমি যদি এখন ইন্ডিয়া চলে যেতাম, 50 বছরে আমি ভারতীয় নাগরিক হয়ে যেতাম। আমি যদি পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু এখন আমি কিন্তু প্র্যাকটিক্যালি আমি কোনো জায়গাতে একাত্ম হতে পারছি না। এখানকার সাথেও আমি পুরোপুরি একাত্ম হতে পারছি না, কারণ এখানে আমি আমাদের অনেক কিছু এমন ভাবে ধ্বংস হয়ে যেতে দেখছি, যেগুলো আমার নেচারালি ভালো লাগছে না। আপনি বিষাদ বৃক্ষ পড়েছেন মিহির গুপ্ত, এর মধ্যে হয়তো আমার কিছু কিছু আছে, হয়তো আমি আরো কিছু যোগ করতে পারি। এগুলো একটা বেদনা, আমি এখানকারও হতে পারছি না, আমি ওখানকারও হতে পারলাম, অথচ আমি সবাকার। সংবেদনশীল মানুষের এটাই বড় ট্র্যাজেডি। আমি তো এই উপমহাদেশের, আমি পৃথিবীর তো একজন বটে, আমি এই সাবকন্টিনেন্টেরও। আমি যে ভারতীয় যে আপামর সভ্যতা, ভারতীয় সভ্যতাটা কিন্তু ভেরি স্পেশাল, সেটা মনে রাখতে হবে। ইটস ভেরি স্পেশাল। এটাই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মেল্টিং পয়েন্ট। এবং কলিম খান সাহেবরা বলছেন যে ইটস দ্য ক্রেডল অফ সিভিলাইজেশন। বলছে এক আর্ণব বহু অর্ণব আসলে এখান থেকে হয়েছে। এক আর্ণব মানে এক ভাষা বহু ভাষা, এক ভাষা যে বহু ভাষাগুলো এখান থেকে আলটিমেটলি হয়েছিল। এবং এটা একটা গভীর একটা জানার এবং পড়াশোনার জগৎ। 1800 পাতার হরিচরণের বঙ্গীয় শব্দকোষ, কলিম খানদের বঙ্গীয় শব্দার্থকোষ 3500 ছাড়িয়ে, আরো বড়, আরো বড়। এবং ওদের গুরু হচ্ছেন হরিচরণ, ওদের পথিক লাইট হাউস হচ্ছে রবীন্দ্রনাথ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে রবি চক্রবর্তী কিন্তু কলিম খানের 10 বছরের ছোট, শিষ্য গুরুর চেয়ে 10 বছরের ছোট, বড়, 10 বছরের বড়, অনেক বড়, 10 বছরের বড়। এবং কলিম খান তো মারা গেছেন তিনি 100 বছরের কাছাকাছি গিয়ে রবিবাবু এখনো বেঁচে। এগুলো আমাকে খুব আশান্বিত করে, এগুলো আমাকে খুব ভালো লাগায়। এবং একটি জীবন আমার কাছে একটা ইন্সপিরেশন। ওরকম একটা জীবন হলে, আমি দিনকে বারবার বলি, তোমাদের হাতে যদি, আমি খুব চেষ্টা করছি, তোমাদের হাতে যদি আমি একসাথে একটা থোক টাকা দিয়ে দিতে পারি না, আমি জীবনের লাস্ট 5টা বছর পাই, তাহলে আমি দেখাবো কি করা। আমরা আসলে আমাদের কথা কিছু বলতে পারিনি। না, সেইটাই আমি বলছিলাম, সেই অবকাশটাই আমাদের হলো না, সেই পরিসরটাই রাষ্ট্র কি সমাজ কি প্রতিষ্ঠান কেউ দিল না। কিন্তু নাহলে যে একেবারে এখানে ছিল না সেরকম মানুষ তার নয়, কিন্তু এখনো নয় করেও
কিছু জ্ঞান অনেকে চর্চায় আগ্রহী, কিছু গবেষক, কিছু মননশীল মানুষ কিন্তু রয়ে গেছেন, কিন্তু তারা ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, সমাজ থেকে নেপথ্যে চলে গেছেন আর কি। সেই তাদেরকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারতাম, একটা সামনে নেতৃত্ব জায়গায় দিতে পারতাম, আমার মনে হয় এখনো কিন্তু আমাদের সবটুকু খোয়া যেত না আর কি। যাই হোক, আমরা শেষ করবো আর কি। আপনি এখন কি পড়ছেন, লিখছেন? আপনি বলছেন যে কিছু কিছু কাজ করছেন অনুবাদের, হ্যাঁ, সেগুলো যদি একটু বলতেন আমাদেরকে, এবং কি পরিকল্পনা আছে সামনে আর কি। হ্যাঁ, আমি এই সংস্কৃত ক্লাসিক থেকে যেমন কতগুলো জিনিস, যেমন ধরুন এই শঙ্করাচার্যের এই মুহুদ্গর, বা তারপরে বিলহনের এই চৌর্য চৌর্য পঞ্চাশ, চৌরীয় পঞ্চাশ, তারপরে আপনার মদালস উপাখ্যান, তারপরে আপনার এগুলো বুকলেট হবে, ইলাস্ট্রেশন শুদ্ধ এবং ভূমিকা শুদ্ধ যোগ করলে এগুলো বই হবে। এবং আমি চাই যে এই সহজ পাঠ এগুলো আমাদের এক সময়, আমরা বাচ্চা যখন ছিলাম, যখন 65 যুদ্ধের পর বই আসছে না, তখন আমার বাবা কি ধরনের কৌশল করে যেন কলকাতা থেকে বই নিয়ে আসতেন। তখন ব্যবসায়িক কুটির থেকে কিছু ছোট ছোট বই বেরোতো। এই বইগুলোর মধ্যে কথা শরীর সাগরের গল্প, তারপরে 32 পুতুলের গল্প, তারপরে আপনার এই ধরনের সমস্ত ক্লাসিক এগুলো আমি একটা আইডিয়া পেয়ে গিয়েছিলাম ওই বয়সে, ওই বইগুলো। তো আমি চাইছি, এখন তো আর ওই বইগুলো আমাদের হাতের কাছে নেই, বইগুলো আউট অফ প্রিন্ট। আমি চাইছি সংস্কৃত সাহিত্য থেকে কিছু মৌলিক কাজ যদি আমি করে রেখেছি, যদি পাঠকরা যদি পড়তে, আমি যদি এগুলো ছাপাতে পারতাম, কেউ যদি উদ্যোগী হতো, তাহলে একটা হয়তো ভালো কাজ হতো। চর্যাপদ সুব্রত অগাস্টিন কমেছে নাকি আধুনিক বাংলায় রূপান্তর করেছেন, অনেক আগেই করেছিলেন তিনি, অন্তরী কথা নামে আর কি। হ্যাঁ, ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাকে আবার পাঠিয়েছেন তিনি মূল সংস্কৃতের একটা চর্যা, তারপরে তার আধুনিক বাংলা অনুবাদ, এবং তার একটা ইংরেজি অনুবাদ করেছেন। তিনটি আমাকে পাঠিয়েছেন, সেটা আমরা একটা চট্টগ্রাম একটা পত্রিকার জন্য আমি দিচ্ছি আর কি। তো বেশ 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 ভালো একটা কাজ হচ্ছে। আপনি জানি আপনিও কিছুদিন করেছেন এই কাজ, সেটা আমি করেছি, কাজটা করেছি। আমি কাজটা করার পর আমাকে মনির বললো যে পরিমাটি থেকে দাদা বইটা আমি বের করবো। আমি তাকে পাণ্ডুলিপিটা দিয়েছি, কিন্তু তাকে আমি বললাম যে একটা ভালো তো ভূমিকা দেওয়া দরকার, এটা আমার এখন লেখা হয়নি। তো এটা যদি এবার ফেব্রুয়ারির আগে দিয়ে দিতে পারি, যদি সে বইটা বের করে, এটা একটা কাজ হবে। ওটা আর চর্যাপদ তো সংস্কৃতি ঠিক না, প্রাকৃত বাংলায়, প্রাকৃত বাংলাকে আধুনিক বাংলা করার একটা চেষ্টা, এবং সেই সাথে একটু রূপকার্থ, মানে রূপকে কি বলতে চাইছে। আর তারপর ধরুন গিয়ে অন্য কাজের মধ্যে ধরুন গিয়ে 7 সমুদ্র 13 নদী টাইপের এত অনুবাদ জমা হয়েছে, সে আর বলার মতো না। তার মধ্যে উর্দু থেকে আমি ক্লাসিক উর্দু থেকে প্রচুর অনুবাদ করেছি, আধুনিক উর্দু থেকে প্রচুর অনুবাদ করেছি। আমি উর্দু হরফ চিনি না, হরফ জানি না, তবে উর্দু ভাষাটা আমি মোটামুটি বুঝি। হিন্দি তো ভালোভাবেই বুঝি। আবার হিন্দি উর্দু চাইলে হিন্দি হরফে পড়া যায়, হিন্দি হরফে পড়া যায়। আর তাছাড়া যদি কোনো জায়গায় বুঝতে না পারলে ইংরেজি অনুবাদ করে তো বুঝে নেওয়ার তো ব্যাপার আছে। এই করে করে আমি প্রচুর অনুবাদ করেছি, এবং সবশেষে উর্দু সাহিত্যের ইতিহাস নামে একটা মোটামুটি পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। কিভাবে উর্দু সাহিত্যটা এলো, এই উর্দু ঠিক না শুধু, এটা আসলে হচ্ছে আদি যে হিন্দাউই ভাষা, যেটা আমির খসরু সাহেব এসে যেটা পেয়েছিলেন, সেই হিন্দাউই ভাষা কিভাবে আধুনিক কালে এসে আস্তে আস্তে 2 শাখায় বিভক্ত হয়ে হিন্দি এবং উর্দু ইয়ে হলো। খসরুর কবিতাতে কিন্তু আদি হিন্দি এবং ফার্সিকে উনি পাশাপাশি ব্যবহার করেছেন। ধরুন এক স্তবক লিখেছেন আদি হিন্দিতে, পরের স্তবকটা আবার ফার্সি। এটা মজার ব্যাপার। আমির খসরুটা বিশাল মানুষ, তো আমির খসরু থেকে শুরু করে একদম ইয়ে পর্যন্ত, এই সমকালীন একদম এই লেখিকারা লেখকরা পর্যন্ত এসে আমি উর্দু সাহিত্যের ইতিহাসের উপর একটা কাজ করেছি। এই বইটাও দেখি এটা করা যায় কিনা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ যেটা আছে, ওরা আগ্রহ দেখিয়েছে। ওটা তো পাণ্ডুলিপিটাতে একটা ফিনিশিং টাচ দিতে হবে, এই সমস্ত কাজ আর কি। তা যে দূর পারে করে যাচ্ছে। বুঝতে পেরেছি। তো আমাদের হাতে আছে আরো মিনিট 15 সময় আছে। আমি একটু দেখি কিছু মন্তব্য যদি এখান থেকে আমরা নিতে পারি। জুমে যারা আছেন, কিছু লাইভেও কিছু মন্তব্য এসছে, সেগুলো একটু পড়ে শোনাবো। এরপর আপনার কাছ থেকে আপনার নিজের কণ্ঠে কিছু পাঠ শুনবো, আপনার কিছু কবিতা পাঠ শুনবো, এবং সবশেষে একটা সামগ্রিক একটা উপসংহার মন্তব্য নিব বাংলাদেশের সমাজ সাহিত্য সময়, এটা নিয়ে আর কি। হ্যাঁ, তো এখানে একজনকে আমি দেখতেই পাচ্ছি, আলমগীর ফরিদুল হক। তিনি সচরাচর জুমে আসেন না,
বাট লাইভে দেখেন আমার সমস্ত অনুষ্ঠানেই তিনি যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে। এবং আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সাংঘাতিকভাবে খুশি হয়েছেন, বলছেন আমি ভাবছিলাম বলবো জ্যোতিদাকে ডাকার জন্য, তুমি ডেকে দিয়েছো, এটা বিরাট কাজ করেছে, আমি আজকে থাকবো আর কি। আলমগীর, যদি এই সুযোগে জ্যোতির্ময়ের সঙ্গে কিছু কথা বলতে আর কি, তুমি তো শুনলে নিশ্চয়ই পুরো অনুষ্ঠানটা, তার সূত্র ধরে তোমার মন্তব্য, কিছু বক্তব্য শুনতে চাই। ভিডিওতে এসে বলো, আমরা দেখি। হ্যাঁ, ভিডিওতে আসতে বলছে জ্যোতির্ময়। ভিডিওতে আসতে হবে আমার? হ্যাঁ, আমাকে কি আমাকে শোনা যাচ্ছে? দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। পরিষ্কার 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 পরিষ্কার। হ্যাঁ, জ্যোতির্ময় নন্দী, এই মানুষটির সাথে বহু দীর্ঘসূত্রিতা আছে আমার পরিচয়ের এবং সখ্যতার। তো যদিও উনি আমার অনেক সিনিয়র, কিন্তু তারপরেও আমাদের মধ্যে তুইতকারী সম্পর্ক বহু যুগ ধরে। তো তার বিশালত্বের ব্যাপারে, তার যে বিচরণ ক্ষেত্র শিল্প সাহিত্যে, সেই বিষয়ে আমি একেবারে ওয়াকিবহাল আছি, কিন্তু তারপরেও ওই বিষয়ে কিছু ব্যাখ্যা করা বা আমার পক্ষ থেকে তাকে বিশ্লেষণ করা আমার ক্ষমতা নেই। তবে আমি রীতিমতো চমকৃত, এবং আমিও অনেক কিছু পারস্পরিক সম্পর্কের কারণে শিখেছি, অনেক কিছু জেনেছি। তবু আমি কবিতা লিখি, উল্টাপাল্টা কবিতা, কোনো ছন্দরন্দর ভিতরে, মস্তিষ্কের ভিতরে যে ছন্দবোধ যে আছে তার ভিতর থেকেও কিছু কবিতা লেখার চেষ্টা করেছি, অপচেষ্টা করেছি। এবং সে হয়তো আমাকে অনেক সময় কিছু কিছু সদুপদেশ দিয়েছে সময় সময়। তবে যে কথা বলতে যাচ্ছি, তার ক্ষেত্রটা আমার কাছে অবিস্মরণীয় লাগে, তার কাব্য সাহিত্য ব্যাপারে। যে কাব্য রচনার যে আজকাল যেভাবে করছেন, সেটা খুবই খুবই প্রাসঙ্গিক সময়ের সাথে। এবং তা অনেক সময় দেখেছি যে এমন ক্রিয়াশীল মানুষ আমাদের যারা কাব্য সাহিত্যে আছে, তারা কিন্তু সময়ের সাথে সম্পর্কিত নন। একটা কলা কৈল্যবাদী একটা ব্যাপার থাকে, তার কিন্তু একটা অপূর্ব একটা প্রকাশভঙ্গি, সেই প্রকাশ, সেই লিঙ্গুইস্টিক, সেই ডিকশনের ভিতর থেকে তার সচেতন সত্তাটা বেরিয়ে আসে। অনেক সময় রাজনীতিও চলে আসে, এমনকি সমসাময়িক ঘটনার প্রেক্ষিতেও তার কবিতা তৈরি হতে দেখি। সেটা আমরা সবসময় দেখি সেই ফেসবুকের তার অংশগ্রহণের ভিতর থেকে। তো এছাড়া আরো নানা জিনিস দেখি, যেমন সে নিজের বংশ পরম্পরার ভিতর থেকে নিজেকে যাচাই করে, গবেষণা করে খুঁজে বের করে। সেই শ্রীকর নন্দীকে, শ্রীকর নন্দী একজন কবি, তারই গ্রামের সুলতানপুরের, সেই সুলতানি আমলের সেই সময় থেকেই সে প্রেক্ষাপটটাকেও সে নির্দ্বিধায় নানা গবেষণায় সে কি করে যেন খুঁজে বের করে ফেলে। সে তার বংশের, তার ঠাকুরদা সেই শ্রীকর নন্দী যখন কবিতা লেখে, তো তো যে ভদ্রলোক তারকে শনাক্ত করেছিল আজাদী পত্রিকাতে, সেই সাধন কুমার ধর, তাই না? তো উনি বলেছেন শ্রীকর নন্দী যেহেতু একজন নামকরা কবি, তো জ্যোতির্ময় নন্দী কেন ভালো কবিতা লিখবে না, এই কথাটা বলছিলেন। তারপর সেই সূত্র ধরে জ্যোতির্ময় নন্দী পুরোপুরি সুলতানপুর গ্রামের নৃতাত্ত্বিক বিশ্লেষণ করে, এবং সেই সময়কালটা, সেই সময়ের সুলতানি আমলের সেই সকল অনুষঙ্গ বের করে রীতিমতো একটা বিস্তার ঘটিয়েছে, তার বংশের পরম্পরাটা টেনে তুলেছে। তো এগুলি যেমন আছে, তেমনি তার মজার কথা হচ্ছে, সে আজকে সেই প্রসঙ্গেও বলেছে, আমি নিজেও একটা তার যে অনুবাদ সাহিত্যের দিকে তার যে ঝোঁক, এবং আজকাল এই কলহের বই অনুবাদ করছেন বা যাই করছেন, এবং আমাদের এই জোসেফ কনরাডের বিখ্যাত এক ধরনের মিনিমালিস্ট ফিকশনটাও সে অনুবাদ করেছে চমৎকার। কিন্তু আমাদের উপমহাদেশের চৌহদ্দির সাহিত্য তাকে যে আলোড়িত করে, এবং সেই প্রেক্ষিতে আমি দেখেছি পর্যায়ক্রমিক ধারায় এক একটা সপ্তাহে একজন মানুষ উর্দু সাহিত্য, হিন্দি সাহিত্যের মূল ছোট গল্পগুলোকে অনুবাদ করে ফেসবুকে সবাইকে পড়ার জন্য তার একটা কমিউনিকেশন, তার যে ক্রিয়াশীলতার একটা আলাদা একটা এই মেজাজটা দারুণ লেগেছিল আমার। সেই ইসমাত চুগতাই বলুন, সেই গোলাম আব্বাস বলি, বা সেই কিষণ চন্দ্রের সেই গল্প, ওই যে ইরানি পোলাও, বা ওই যে আমরা
ওই সেই বিখ্যাত রশিদ জাহানের দিল্লি বেড়াতে গিয়ে এইসব জিনিস যখন আমরা পড়ি তখন আমরা চমৎকৃত হই। এই মানুষটি এইসব বিষয়গুলো তুলে ধরছে এবং অনুবাদের মাধ্যমে উর্দু সাহিত্যগুলোকে আবার ঝাঁকি দিয়ে আবার প্রকাশ পাচ্ছে। সেইগুলো আমরা খুবই আকর্ষণীয় ব্যাপার। এবং সেই সূত্রে আমি করলাম কি, ফেসবুক যেহেতু আমরা একটু ক্রিয়াশীল অর্থে, যে ওই সকালে উঠে একটু দেখি, বিকালে উঠে আবার কিছু দেখে কিছু জিনিস দেখে এগুলি রিপোস্ট করি। করতে করতে ভাবলাম যে জ্যোতি এত কাজ করছে, যদিও সে নানা ভাষার দিকে তার ঝোঁক আছে এমনিতেই। সেই সময় অ্যালেক্স মেসেজে চট্টগ্রাম শহরে আমাদের ওই কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র একটা ছিল, সেখানে আমরা যেতাম, সেখানে ফরাসি ভাষা শিখতাম, খোসদও শিখতো, আমরাও শিখতাম ওখানে। আমরা ফিল্ম স্ক্রিনিং করছি, জ্যোতি সেখানে খুব ভালো রেজাল্ট করলো, অনেক কিছু করলো। কিন্তু সে উর্দু আরবি সাহিত্য জিনিসগুলোকে সে অনুবাদ করে, এবং সেটা নিয়ে আমি করলাম কি, ফেসবুকে জ্যোতির্ময় নন্দীর উর্দু সাহিত্যের জাদুর বাক্স নাম দিয়ে আমি সবগুলি সংকলিত করে রাখলাম, যে আর্কাইভ তো করা হয় না। সেই এখন আলম খুরশেদ এখন সেই বন্ধু এখন এক অপূর্ব কাজ করে ফেলেছে, যে প্রত্যেকটি সাহিত্যিক, দৃশ্য কাব্যের শিল্পী অমুক সবাইকে একত্র করে এক একদিন এক একজনকে পরিচিতিমূলক জিনিস দিচ্ছে, যেটা একটা আর্কাইভাল ভ্যালু জিনিসটা তৈরি হচ্ছে। যে দেশে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে, যে দেশে বিটিভির মতো নাটকের দারুণ গর্বের কিছু নাটক হয়েছিল, সেই আমাদের মুস্তাফা মনোয়ার সাহেবের সেই নাটক, সেই আল তুরের নাটক, সেই আমাদের রিনি রেজার সেই নাটকগুলো একটা দুর্মর একটা তৈরি করেছিল। এখন শুনেছি যে সে নাটকের আর্কাইভ গুলো কিছুই নাই। তো আমাদের গর্বের কিছুই থাকে না, শুধু যদি এভাবে যদি খুরশেদের এই পাণ্ডুলিপি করে আয়োজন কিংবা সিনেমা চলচ্চিত্র বিষয়ে সেই বিষয়গুলো, সেগুলো একটা আকরই থাকবে আর কি সংগ্রহে। অনেক অনেক ধন্যবাদ আলমগীর বলার জন্য। আমি যদি শেষ করে নিতে খুরশেদের অনুষ্ঠানে আমাদের জ্যোতির্ময় নন্দীকে আনার জন্য আমি সাধুবাদ জানাই, এই কারণে যে তার মতো একটু বিক্ষিপ্ত আবার একটু গোছানো, মানে একটা মানুষের যা যে গুণ থাকে তার মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু তার মধ্যে ক্রিয়াশীল যে জিনিসটা, সেটা হচ্ছে সৃষ্টিশীলতা। তার মূল উপজীব্য বিষয় হচ্ছে আমি মনে করি সেই চর্যাপদের, সেই যুগের, সেই আদি বাংলা সংস্কৃতির, মিথোলজির, এইগুলির দিকে তার নজর আছে। নজর থাকা সত্ত্বেও তার কবিতা কাব্যে কোথাও মিথ চুলে কাজ করে মিথ নির্ভর হয়নি, সেটা একেবারে কমিউনিকেশন হয়েছে মানুষের সাথে। যেমন আমি এখানে একটা কথা বলতে পারি, যেমন সে দেশের যে ঘটমান যে কোনো পরিস্থিতি হয় সেখানেও সে প্রতিক্রিয়া আক্রান্ত হয়ে কবিতা লিখছে। সেই কবিতাগুলো মানুষের কাছে দুয়ারে পৌঁছে যাচ্ছে। যেমন দুইটা লাইন পড়ি, নোংরা করছো কতদিন এই পৃথিবী, হায় শিশুরা এখন শেখায় তারা কি পৃথিবী চায়, শেখালেও জানি তুমি কিছু শিখবে না, তবু শিশুরা আজ শিক্ষকের ভূমিকায়। এটা ব্যাখ্যা করছি না, এরকম অনেক সময়ের ব্যাখ্যা। সেটাই আমরা একটু জ্যোতির্ময়ের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে আমি আমার লাইভে কিছু মন্তব্য আসছে, কিছু প্রশ্ন আসছে, সেগুলো আমি উপস্থাপন করতে চাই। জ্যোতির্ময় সংক্ষেপে যদি আলমগীরের আলমগীর হচ্ছে যে আলমগীর আমার ব্যাপারে সবসময় উচ্ছ্বসিত, এবং তার সাথে ফোনালাপ গুলো জোর করে না কাটলে কোনো সময় শেষ হয় না। আজকেও আমাকে অনেকটা সেই পথেই অবলম্বন করতে হলো আর কি, তবে সে বাস্তবতার খাতিরে কিছু কাজের কথা বলেছে, হয়তো সত্যিকারের কথা বলেছে, যে জিনিসগুলো ধরে রাখা দরকার। এটা আমার খুব বেশি মনে হয়েছে, আমার না, মানে ইন জেনারেল এই যে সমস্ত নাটকগুলো আর্কাইভ নষ্ট হয়ে গেছে, এর চেয়ে খারাপ, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না ভাই। আমাদের যেগুলো থাকার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো না থাকার সেগুলো আমাদের সারার বিষবৃক্ষ গজিয়ে উঠছে। এটা তো আপনার সহ্য করা যাচ্ছে না। তো এটা আপনাদের উদ্যোগে, আপনার ভাই আলমগীরের মতো, আলমগীর যে কি কাজ করে যাচ্ছে, অসাধারণ আন্তর্জালে এক সাংঘাতিক এমন এক ভান্ডার, মহাভান্ডার সে গড়ে তুলছে আর কি। এটা শুধু আমাদের উত্তরসূরিরাই এটার মূল্য মর্যাদা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার একদম কনিষ্ঠতম পর্যন্ত মধ্যে, মানে সে যদি উপযুক্ত হয়, হ্যাঁ, একদম হ্যাঁ, কনিষ্ঠতম জনতার মধ্যে অসাধারণ কাজ, অসাধারণ চোখ কাজ। কান খোলা, আচ্ছা এটা আচ্ছা, এই জ্যোতির্ময় নন্দীর জন্য একটা প্রশ্ন এসছে, আমি মনে করি এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আমার মনে হয় ওই যে আপনি কবিতাকে সহজ করার বিষয়ে যে একটা কথা বলেছেন, ওইটা হয়তো ঠিকঠাক বুঝতে পারেননি, বা তিনি একটা পাল্টাও প্রশ্ন করেছেন। আমার এটা নিয়ে একটু আলোচনা হতে পারে। আমাদের এক বন্ধু চন্দন শফিকুল কবির, ইনিও যুক্তরাজ্যেই থাকেন, এবং তিনি একজন শিল্পী, পেশাগতভাবে তিনি একজন দৃশ্য শিল্পী, তিনি বয়নের কাজ করেন, বুননের কাজ করেন। তিনি একটা প্রশ্ন করেছেন আপনাকে, আপনি একটু শুনে দেখুন এবং পারলে যদি কোনো আপনার উত্তর থাকে দিতে পারেন, যে কবিতা সহজ হতেই হবে কেন? আমাদের যাপন কি সহজ হয়েছে? রাষ্ট্রের সাথে গণের সম্পর্ক, তার ভাষা ও অঙ্গীকার। আর কবিতা কবেই বা সকলের হয়ে উঠেছিল? যিনি যেভাবে প্রকাশে পারঙ্গম, সেটাই তার জন্য সহজ নয় কি? একটা পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। আপনি কি আপনার পূর্বতন মন্তব্যটাকে এটা তো আরেকটু খোলাসা করে বলতে চান, বা তার না, প্রত্যুত্তরে কি আর কিছু আমি যুক্ত বলি, যোগ করার আছে? আমি বলি এই এই তবু ভাষা যার যার লিখে যায়, তাতে আমার কবিতা যেন ভাষা যার যার, এটা আমাদের কিছু বলার নেই। আমি শুধু বিনীতভাবে এটুকুন বলতে চেয়েছিলাম যে মানুষের কাছে যাওয়ার সুবিধা, একাকী গান নহিত গায়কের, গাহিতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, অন্যজন গাবে বলে, তটের বুকেতে লাগিলে ঢেউ তবে তো কলরব ওঠে। আমার বোবা শব্দগুলো যদি আপনার মুখে কোনো ঢেউ না তুলতে পারে, তখন তো কোনো কলরব উঠবে না। এই জন্য আমি কবিতাকে সহজ করার কথা বলছিলাম। আর সহজ মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। একসময় আমি দুটো লাইন লিখেছি: প্রস্তাবে ত্রস্ত সুখ, প্রস্থানে অকস্মাৎ আস্থাহীনতা, শুনি কোন ব্যবচ্ছেদ স্বগত তর্পণে, আবর্তনে কার প্রতি বিধাতার সুদাক্ষিণ্য আদি ইতস্তত বিলাপী চিন্তন, সমক্ষে অযাচিত দাক্ষিণ্য সংকীর্তন, কবে হে স্বাগত মৃত্যু আদি আকিঞ্চন। এই সমস্ত, এভাবে, এটা এক ধরনের শক্ত ভাষা। আবার সুধীন্দ্রীয় একটা একটা ভাষা, আবহাওয়া একটা হ্যাঁ। আরেক ধরনের ভাষা। এটা ইয়ে শুনে এই মহিবুদার প্রসঙ্গে এসেছে, মহিবুদাকে একদিন আপনার অনুষ্ঠানে ডাকবেন, তাকে আমি ডেকেছিলাম, উনি ওটি প্রযুক্তি বিমুখ, তিনি প্রযুক্তি ব্যবহার করতে জানেন না, ফলে তিনি সবিনয়ে আমাকে মানে করেছেন আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো ময়ূরটা আমাকে লাইন, তো আমি সহজভাবে আমি একটা কবিতা বলি, আমি একটা কবিতা করছি, আমি এই কথার জবাবেই কবিতাটা হয়তো, এটা একদম, এটা লিখেছি গত 3 দিন আগে, 3 দিন আগের একটা কবিতা। খুশিদ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে পৌত্তলিক। আচ্ছা। পৌত্তলিক। মাটি ছানো, মাটি মাখো, করতল অঙ্গুলি ছোঁয়ায় গড়ে তোলো নিমেষেই স্তন জংঘাউরু ডমরুর উথাল পাতা। মাটি ছানো, মাটি মাখো, করতল অঙ্গুলি ছোঁয়ায় গড়ে তোলো নিমেষেই স্তন জংঘাউরু ডমরুর উথাল পাতা। কিন্তু তাতে প্রাণ কই এ কুমোদ, সেই ভাবি বসে আকাশ পাতাল, কি যে রাখো চিরায়ুষ্মানের খাতা। কাল প্রাতে বিসর্জন হয়ে গেলে মাটির প্রতিমা, হে কুমোদ, তোমার দুঃখের সীমা পরিসীমা মিলবে কোথায়? তোমার আঙুলে সেই জাদু যদি নাই থাকে, যাতে হয় মৃৎকর্মে প্রাণের সঞ্চার, তোমার কিসের অহংকার? কেন কোন বৃথা পদচিহ্ন রেখে যাও জীবনের বাঁকে বাঁকে? বুলবুল যেভাবে বুকের রক্ত দিয়ে রং আনে তুষার গোলাপে, সেভাবেই ফোটে প্রাণ কখনো বা অসংলগ্ন কবির প্রলাপে। হে কুমোর, তোমার আঙুলে করো প্রাণদ বিদ্যুৎ সঞ্চারিত, অহল্যা মৃত্তিকা হোক তোমার ছোঁয়ায় শিহরিত। তোমার প্রতিমা হোক অবারিত প্রাণের প্রতিম, ত্বকে তার সবুজের আভা, চুলে হিম, চোখ তুলে একবার তাকালে সে চাওয়া মুদ্রিত হয়ে যাবে মহাকাল। এর মধ্যে আমি বলতে চাইছি, প্রাণ থেকে প্রাণের বাতি জ্বালানো, শুধু বাগাড়ম্বর নয়, শুধু শব্দ নিয়ে খেলা নয়। আমি মালার্মের কবিতা বা অন্যান্য কবিতা আমি অনুবাদ করতে গিয়ে অনেক কবিতা থমকে যায়, কারণ আমি তার ভিতরে ঢুকতে পারছি না। সে অনেক কসরত করছে, সে ফিগারেটিভ ব্যাপার এনেছে, সে শব্দকে এদিকে ছুড়ে দিয়েছে, ওদিকে পাকিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু সে আমার প্রাণের কাছে বুঝতে পারছে না। আবারও বদলার এসে সাদামাটা কয়েকটা লাইন সাজিয়ে গেছে, এগুলো আমার বুকের মধ্যে তীরের মতো গেঁথে যাচ্ছে। তো
তো আমি বাপু সহজের তো, আমি সহজ হতে চাই। আমি যিনি বলেছেন, আমি বলতে চাইছি না সবাইকে সহজ হতে হবে, আমি বলতে চাইছি না। তবে আমার মনে হয় যে কবিতা মেইন স্ট্রিমের কবিতা, সহজ কথাটিকে সে মহাকবি, এই কথাটিকে ঠিক আক্ষরিক ভাবে নিলে চলবে না, এটার ভিতরে একটা অন্য ব্যঞ্জনা আছে আসলে, এটা যোগাযোগ স্থাপনের একটা সচেষ্টা, আপনি প্রয়াসের কথা বলেছেন আসলে আর কি। হ্যাঁ, বিচ্ছিন্নতাকে অতিক্রম করে যাওয়ার একটা প্রবণতা বলেছেন। না, আমাদের আর খুব বেশি বলার সুযোগ নেই, আসলে সময় ফুরিয়ে গেছে। আমরা কয়েকটা একটা শেষ কথা হচ্ছে, হ্যাঁ, 1 মিনিটে বলুন। একটা কথা বল, হ্যাঁ একটা কথা হচ্ছে যে একটা কথা বলবেন, সেটার একটা মিনিং সবাই বুঝবে, এটার একটা দ্বিতীয় বা তৃতীয় মিনিং থাকতে পারে, এটা পরের ব্যাপার, কিন্তু প্রাথমিক একটা মিনিং ইট উইল ক্যারি টু ইউ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের লাইভে আরো কিছু মন্তব্য এসছে, আমি যে দ্রুত মন্তব্যগুলো পড়ে শোনায়, প্রশ্ন নয়, আপনার প্রতি শুভকামনা জানিয়েছেন সুশান্ত কুমার অধিকারী, তিনি একজন চিত্রশিল্পী রাজশাহী থেকে। প্রীতম সেন চট্টগ্রামের প্রিয়জন, প্রিয় অনুবাদক দুজন শুভকামনা জানিয়েছেন। আহমেদ মুনির, কবি আহমেদ মুনির আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় জ্যোতিদা বলে। মহসিন চৌধুরী বলেছেন একজন অসম্ভব সৃষ্টিশীল মানুষ কবি অনুবাদক জ্যোতির্ময় নন্দিদা, সীমাহীন মুগ্ধতা রেখে গেলাম, অনেক ভালোবাসা শুভেচ্ছা। চৌধুরী বাবলা লিখেছেন চট্টগ্রাম থেকে, কবি প্রণাম জানবেন আপনাকে, শুনছি আপনার অনুবাদ কবিতা বেশ ঝরঝরে, আপনার কবিতাও বেশ ভালো লাগে। রীতা নাগ লিখেছেন জ্যোতির্ময় স্যারকে বহুকাল মানুষ মনে রাখবে তার অসামান্য কাজের জন্য, তিনি বলেছেন বিদগ্ধ আলোচনা সমালোচনা, খুবই বাস্তব অবস্থা তুলে ধরছেন নন্দী স্যার, খুব ভালো লাগছে, গভীর উপলব্ধির প্রকাশ। চৌধুরী বাবলা আরো লিখেছেন বিস্তার এবং এর কর্ণধার কবি অনুবাদক প্রাবন্ধিক সাহিত্য সমাজে আলম খুরশিদ ভাইকে অনেক ধন্যবাদ ধারাবাহিক এই সাহিত্যটা চালিয়ে যাওয়ার জন্য, প্রতিটি পর্বই খুব সুন্দর, খুবই প্রয়োজনীয়। রীতা নাগ লিখেছেন আলম খুরশিদ স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা এমন ভীষণ ভালো অনুষ্ঠান নিয়মিত পরিচালনার জন্য। আর এছাড়া লিখেছেন কবি নন্দী দাদা দীর্ঘ সাহিত্য জীবন কামনা করছি, অনেক ধন্যবাদ কবিকে, আমি গর্বিত উনিও আমার এলাকার, আমার নবীন সেন সূর্য সেনের রাউজানের। তো এই হলো মন্তব্য, লাইভের মন্তব্য। আপনি এদের উদ্দেশ্যে যদি একটা সংক্ষেপে একটা কিছু বক্তব্য রাখতে চান। আমাদের জীবনের একমাত্র পাওয়া হচ্ছে আপনাদের এই ভালো লাগাটা, এটুকু নিয়ে যেতে চাওয়া। আর সমস্ত লেখালেখি, এত প্রয়াস মানুষের একটা শুধু দাগ রেখে যাওয়ার জন্য, যদি আপনাদের মনের কোথাও একটুকু দাগ রাখতে পারি, এটাই জীবনের সার্থকতা মানবে। কোনো পুরস্কারের দরকার নেই, কোনো স্বীকৃতির দরকার নেই, প্রত্যেক দিন আপনাদের সবাই যেন একটা করে কবিতা পড়তে পারি, আপনারা পড়ে একটু ভালো লাগে, আমাকে বলবেন যে আপনি ভালো লিখেছেন দা, এই যে যেভাবে ফেসবুকে বলে, এইটুকুনি চাওয়া। আমাদের তো এখন দিন ফুরিয়ে এসছে, আর একটা চাওয়া আছে, যদি সত্যিকারের কোনো সাহিত্য সেবা করতে পারে। আমার মনে হয় যে এতদিন পর্যন্ত শুধু ফেনা, উপর থেকে ফেনা কুড়িয়েছি, গভীরে নামতে পারিনি, আসল কাজ করতে পারিনি। এই কাজটা আরব্ধ রয়ে গেছে, আমি মৃত্যুর আগে আরব্ধ কর্ম সম্পন্ন করে যেতে চাই। আমি 5টা বছর বেশি চাই, সারা জীবন থেকে 5টা বছর চাই যে নিবিড় সাহিত্য চর্চা, এইটুকুন যেন পায়, আপনারা আমাকে আশীর্বাদ করুন। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই কথার উপরই আজকে অনুষ্ঠানে ইতি টানবো, তবে যাবার আগে একটি ছোট্ট ঘোষণা দিয়ে যেতে চাই, সেটা আমাদের পরবর্তী পর্বে অনুষ্ঠান সম্পর্কে। সেটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার যথারীতি 30শে সেপ্টেম্বর সন্ধ্যাবেলায়, এবং আমাদের সেই পর্বের অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট প্রাবন্ধিক সাহিত্য সমালোচক ডক্টর বিশ্বদেব চৌধুরী। তো আশা করি আপনারা সেদিন আমাদের সঙ্গে থাকবেন, যুক্ত হবেন সেই অনুষ্ঠানে, আমাদের সঙ্গে থাকবেন, এবং ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। ভাবি আছেন, আমার মনে হয়, আমার মনে হয় এখানে ভাবি আছেন, তাকে একটা নমস্কার জানাচ্ছি। আচ্ছা, নাম দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মাহিয়াকে নমস্কার জানিয়েছে জ্যোতির্ময়। মাহিয়া কি কিছু পাল্টা নমস্কার দিতে চাও জ্যোতির্ময়ের জন্য? হ্যালো। উনি সবসময় আমার কবিতা, সবসময় উনি ইয়ে করেন। আচ্ছা, আমার মনে হয় সবসময় আমার কবিতা, প্রায় সময়। আচ্ছা, আমি সেটা তার কাছে পৌঁছে দেব, তিনি হয়তো কোনো কিছু নিয়ে ব্যস্ততা আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। নিশ্চয়ই নিশ্চয়ই, শুভরাত্রি।